ওকে, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো আমরা পড়ছিলাম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা পার্ট 1 পড়েছি। আজকে আমরা পার্ট 2 পড়বো। একটু মিউট রাখো, কারো মনে হয় ওদিক থেকে সাউন্ড আসছে। তো পার্ট 1টা আমরা রিভাইজ করেছি। হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা পার্ট 2 পড়বো। পার্ট 2 হচ্ছে গেম অফ চিজ। তো পার্ট 1 এর নাম কি ছিল বলো তো? পার্ট 1 এর নাম কি ছিল? Burial of the Dead. দ্য বেরিয়াল অফ দ্য ডেড। Dead. আচ্ছা, তো ওখানে আমরা কয়টা স্টেঞ্জা পেয়েছিলাম? চারটা। চারটা। তাই তো, চারটা স্ট্রেঞ্জারতে চারটা ডিফারেন্ট বিষয় কিন্তু আমরা দেখেছিলাম। হুম। আচ্ছা, তো এখন আমরা আবার দেখব গেম অফ চিজ। এখানেও আমরা কিছু ভিন্ন ইমেজ দেখব, ভিন্ন বিষয় দেখব, যেগুলো বিভিন্ন বিষয়কে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমে হচ্ছে স্টেঞ্জা 1। দেখি এখানে কি বলা হচ্ছে। মানে এখানে হঠাৎ হঠাৎ করে কারো সম্পর্কে কিছু বলা হচ্ছে, ব্যাপারগুলো এরকম। হুম। তো এখানে বলছে দ্য চেয়ার শি স্যাট ইন লাইক আ বার্নিস থর্ন। থ্রোন মানে কি বলতো? থ্রোন বলতে আমরা কি বুঝি? রাজার বসার জন্য হ্যাঁ, সিংহাসন। সিংহাসন। হুম। সে একটা চেয়ারে বসে আছে, যে চেয়ারটা অনেকটা বার্নিশ, মানে ঝকঝকে চকচকে একদম থর্নের মতো, গ্লোড অন দ্য মার্বেল। ঠিক আছে তো? এবং এত চকচকে ঝকঝকে, এবং কি হচ্ছে, গ্লো করে উঠতেছে, গ্লোড অন দ্য মার্বেল। গ্লো মানে কি, অনেক সময় দেখবা যে আমাদের বিশেষ করে মার্বেলের বা টাইলসের যে ঘরগুলো থাকে, অনেক সময় ওয়াটার টাইলস বলে একটা রকম থাকে, যে এত চকচক করে যে ভিতরে বা ওই ইয়াতে আয়নার মতো নিজের ছবি দেখা যায় বা ইমেজ দেখা যায়। আছে না এরকম? হুম। জি স্যার। তো এখানে মার্বেল বলতে মার্বেল ফ্লোর বোঝাচ্ছে, যে মার্বেল ফ্লোরে ওই বার্নিশ থ্রোনের যে চেয়ারটা, মানে বার্নিশের মতো থ্রোনের মতো যে চেয়ারটা, সেটা গ্লো করতেছে। হ্যাঁ, চকচক করতেছে, মানে কি, সে এমন একটা জায়গাতে আছে যে জায়গাটা কি খুবই রাজকীয় এবং কি খুবই মানে নামি দামি একটা পরিবেশে সে বসে মানে আছে আর কি। হোয়ার দ্য গ্লাস, হোয়ার মানে যে জায়গায় সে বসে আছে, সেই জায়গাতে যে গ্লাস আছে, এখানে গ্লাস বলতে আমরা বুঝবো হচ্ছে মিরর বা আয়না। আমরা গ্লাস বলতে বুঝি মিরর বা আয়না বুঝাবো এখানে। হেল্ড আপ বাই স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে আয়নাকে ধরে রাখার জন্য যে মানে কি বলবো ওগুলো, যে পা থাকে বা হচ্ছে যে সাপোর্ট থাকে। ঠিক আছে তো? তাহলে সেই গ্লাস রাখা আছে কিছু স্ট্যান্ডার্ড দিয়ে। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কিছু সাপোর্ট দিয়ে বা কিছু কাঠ দিয়ে তৈরি, যেমন রট উইথ ফ্রুটেড ভাইনস। দেখো, তাহলে যে স্ট্যান্ডার্ড বা যে কাঠ বা যে সাপোর্ট দিয়ে আয়নাটাকে রাখা হয়েছে, সেই সাপোর্টের কাঠটা বা মানে কি বলবো ওটাকে, ফ্রেমটা এমনভাবে তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন ফ্রুটেড ভাইনস ওখানে যেন কি করা আছে, অঙ্কন করা আছে। হ্যাঁ, অনেক সময় কাঠে সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে না মানুষরা, সুতোর মিস্ত্রিরা কাঠ দিয়ে সুন্দর ছবি আঁকে না, ফুলের ছবি, তাই না? বা বিভিন্ন জি স্যার। ইমেজ কিন্তু তারা ওইখানে সৌন্দর্য তৈরি করার জন্য ওটা তৈরি করে। তাই বলছে হেল্ড বাই স্ট্যান্ডার্ডস রট উইথ ফ্রুটেড ভাইনস ফ্রম হুইস। মানে কি ফ্রম হুইস মানে কি, যে ওই স্ট্যান্ডার্ড বা ফ্রেম থেকে, মানে ফ্রেমটার ভিতরেও এত সুন্দর ইমেজ আছে যে ওর ভিতর থেকে আ গোল্ডেন কিউপিডন পিপড আউট।
গোল্ডেন মানে হচ্ছে খুবই গোল্ডেন কালারের, আর কিউপিডন মানে হচ্ছে কিউপিড। আমরা কিউপিড তো বুঝি নাকি, মিথোলজিক্যাল ইয়াতে কিউপিডকে স্যার ভালোবাসার যিনি দেবতা। দেবতা নাকি? হ্যাঁ, তার ইমেজ কেমন এরকম, হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ রোমান গড অফ লাভ, ডিজায়ার অ্যান্ড অ্যাট্রাকশন, এরকম। তো এরকম কিউপিডের ইমেজ, যে কিউপিড কি করতেছে, ওই হয়তোবা ওই ফ্রেমে আঁকা আছে, সে যেন উকি দিচ্ছে, পিপড আউট মানে কি, উকি দিচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এর কি ইয়া আছে না, উইং আছে না, পাখা আছে না, এই যে কিউপিডের কি আছে, পাখা আছে না। জি স্যার। আর এই হচ্ছে তার হাতে তীর, এই তীর মারা মানে কি, কারো বুকে তীর মারা মানে সে প্রেমে পড়ে যাবে, বুঝতে পারছো, তার ভিতর প্রেমের আকাঙ্ক্ষা তৈরি হবে, এরকম একটা বিষয়। তো এরকম সেই ফ্রেম থেকে কি হচ্ছে, কিউপিডন উকি মারতেছে, আর একটা কিউপিডন নেই, দুইটা আছে, তার ভিতরে বলছে অ্যানাদার হিড হিজ আইজ বিহাইন্ড হিজ উইং, আর আরেকজন আছে যে কি করতেছে, তার যে পাখা আছে, উইং আছে, সেটা দিয়ে তার মুখটাকে ঢাকছে বা আড়াল করছে, বুঝতে পেরেছো। এইরকম একটা মানে একটা ইমেজ, ছবি একটা তৈরি হয়েছে না, যে একজন মেয়ে বসে আছে একটা চেয়ারে, যে চেয়ারটা হচ্ছে এত সুন্দর করে তৈরি করা যেন সিংহাসনের মতো, আর চেয়ারটা যে ফ্লোরে রাখা আছে সেই ফ্লোরের মার্বেলগুলো এত বেশি চকচকে যে চেয়ারের যে বার্নিশিং, যে কালারের যে রিফ্লেকশন, সেটা যেন ওর ভিতরে পড়তেছে। আর পাশে একটা আয়না আছে, সেই আয়নাটা আবার যে ফ্রেম দিয়ে ধারণ করা আছে, সেই ফ্রেমটা আবার এত সুন্দর করে তৈরি করা যে যেখানে যেন লতা পাতা, তার সাথে রয়েছে ভাইন ফ্রুট, তাই তো, মানে আঙ্গুরের ফল, আর হচ্ছে দুই সাইডে দুইটা কিউপিডন বা কিউপিডের ইমেজ, যার ভিতর থেকে একটা হচ্ছে উকি মারতেছে আর একটা যেন তার কি করতেছে, মুখ লুকাচ্ছে, এরকম একটা ইমেজ। এবার আবার আরও কি বলছে দেখো, ডাবল দ্য ফ্লেমস অফ 7, দেখো ব্রাঞ্চড ক্যান্ডেলাব্রা, হ্যাঁ ক্যান্ডেলাব্রা কি জিনিস হবে দেখো, ক্যান্ডেলাব্রা মানে হচ্ছে ক্যান্ডেল দানি থাকে না, মানে ওই যে কি বলবো, মৌমাছি কি, সরি মোমবাতি রাখার জন্য স্ট্যান্ড থাকে না অনেক সময়। জি স্যার। ওই 7 ব্রাঞ্চ মানে হচ্ছে যে মোমবাতি দানির 7টা আলাদা আলাদা একই ইয়া দিয়ে, একই স্ট্যান্ডে 7টা মোমবাতি জ্বালানো যাবে, এরকম ভাবে তৈরি করা। একটু দেখো, এই যে দেখতে পেয়েছো, এই যে কয়টা মোমবাতি জ্বলছে এখানে, কয়টা মোমবাতি জ্বলছে, 7টা। 7টা। 1 2 3 4 5 6 7, তাহলে 7 ব্রাঞ্চ। দেখো একটা স্ট্যান্ড, তার ব্রাঞ্চ হচ্ছে 7টা, ক্যান্ডেলাব্রা, হ্যাঁ এইটা বোঝাচ্ছে দেখো। হ্যাঁ, তাহলে 7 ব্রাঞ্চ ক্যান্ডেলাব্রা ইজ আ ল্যাম্প স্ট্যান্ড উইথ 7 লাইটস, মোস্ট নোটাবলি, দেখো নোটাবলি দ্য মেনোরা, এটার নাম হচ্ছে মেনোরা, ইউজড ইন দ্য টেম্পল ইন জেরুজালেম অ্যান্ড ইন জুইস ট্রেডিশন, এগুলো ইউজ করা হতো। ঠিক আছে, ইট ইজ আ সিগনিফিক্যান্ট সিম্বল ইন জুডাইজম অ্যান্ড হ্যাজ বিন অ্যাডাপ্টেড ইন ক্রিশ্চিয়ান কনটেক্সট। দ্য মেনোরা ইন দ্য টেম্পল হ্যাড আ বেজ অ্যান্ড 6 ব্রাঞ্চেস এক্সটেন্ডিং ফ্রম আ সেন্ট্রাল শ্যাফট, এই যে সেন্ট্রাল শ্যাফট থেকে এরকম 7টা আলাদা আলাদা করে ইয়া রাখা আছে। হ্যাঁ, তো এখানে কি সিম্বলাইজ করছে, এটা একটা মানে কি বলবো, দেখো এখানে যেটা সিম্বলাইজ করতেছে দ্য 6th ডে অফ ক্রিয়েশন, তাহলে এই যে পাশের যে তিনটা রাখা মানে হচ্ছে 6 দিন, আর মাঝখানে যেটা আছে সেটা মানে কি, সপ্তম দিন। সপ্তম দিন হচ্ছে সাব্বাত, তাই তো, আর বাকি 6 দিন আলাদা দিনকে বোঝায়, যে দিন আমরা কাজ করব। ইট অলসো সিম্বলাইজ এনলাইটেনমেন্ট অ্যান্ড দ্য ডিভাইন লাইট। ঠিক আছে, তো এই হচ্ছে তার সিম্বলিক্যাল মিনিং। তাহলে এইটা আবার ওই যে রুমে আছে সেই রুমে এরকম একটা 7 ব্রাঞ্চ ক্যান্ডেলাব্রা রাখা আছে, যার ফ্লেমে এই পুরো চেয়ারের, মার্বেলের, গ্লাসের যে ইয়াটা মানে কি বলবো, ফ্লেম মানে কি বলবো, উজ্জ্বলতা, সেটা যেন আরও বেশি ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, ডাবল দ্য ফ্লেমস অফ, তাহলে কি হচ্ছে, একদিকে তো মোমবাতির আলো আছে, আর মোমবাতির আলো যখন এগুলোর উপরে পড়ছে, মনে হচ্ছে যেন আলো আরও বেশি কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে পুরো রুমটা বা পুরো জায়গাটা। আবার বলছি দ্য রিফ্লেক্টিং লাইট আপন দ্য টেবল, এমনকি পাশে হয়তো একটা টেবল আছে, সে টেবলেও এই লাইটগুলো রিফ্লেক্টেড হচ্ছে। ঠিক একইভাবে অ্যাজ দ্য গ্লিটার অফ আর জুয়েলস রোজ টু মিট ইট, মানে মনে হচ্ছে যেন যে মেয়েটা চেয়ারে বসে আছে, সেই মেয়ে যে জুয়েল পরে আছে তার শরীরে, তাই তো, তার উপরেও তো
এই আলোগুলো পড়তেছে, আলোগুলো পড়ে সেগুলো গ্লিটার বা চকচক করতেছে, তাহলে তার এই চকচকে আলো রিফ্লেক্টিং করতেছে কোথায়? ওই টেবিলের আলোতে। তাই হচ্ছে রিফ্লেক্টিং লাইট আপন দ্য টেবিল অ্যাজ দ্য গ্লিটার অফ আর জুয়েলস রোজ টু মিট ইট। রোজ টু মিট ইট মানে ওই টেবিলের আলোর সাথে যেন তার যে শরীরের যে মণিমুক্তা তার আলোগুলো যেন একসাথে মিট করতেছে, এরকম একটা বিষয়। এবং বলছে ফ্রম স্যাটিন কেজেস পোর্ড ইন রিচ প্রফিউশন। আর স্যাটিন কেজ বলতে বোঝায়, দেখো স্যাটিন কেজ মানে হচ্ছে পারফিউমের কেজ, বুঝতে পেরেছো? দেখো এখানে যদি আমরা একটু বলি, দেখো বলছে ফ্রম স্যাটিন কেজেস পোর্ড ইন মানে কি? উপচে পড়া, রিচ প্রফিউশন মানে প্রচুর পরিমাণে। কি উপচে পড়ছে দেখো, ডেসক্রাইব দ্য ওপুলেন্ট সেটিং অফ আ উইমেন্স রুম এমফাসাইজিং দ্য অ্যাবান্ডেন্স অফ লাক্সারিয়াস আইটেমস। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, দ্য ফ্রেজ অ্যালং উইথ আদার ইমেজারি লাইক ভায়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস, মানে এখানে সেই কেসগুলো থেকেও জানো, ঠিক আছে তো, সেই উজ্জ্বলতা হ্যাঁ রিফ্লেক্ট করতেছে, মানে তার কাছে যা কিছু আছে তার সব কিছুতে এক ধরনের, মানে এই যে ইমেজটা তৈরি হলো, এটা কোনো গরিব পরিবারের, বলো কোনো গরিব পরিবারের রুমের কথা বলা হচ্ছে? না স্যার। তাহলে এখানে কি দেখানো হচ্ছে? দ্য প্রফিউশন অফ ওয়েলথ অ্যান্ড বিউটি। হ্যাঁ, প্রফিউশন অফ ওয়েলথ অ্যান্ড বিউটি দেখো এইখানে দেখানো হয়েছে, পরে আরও আসবে। এবং কি বলছে দেখো, ইন প্রফিউশন ইন ভায়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস। তাহলে অনেক আইভরির দিয়ে তৈরি বা কালার গ্লাস দিয়ে তৈরি এরকম অনেক পাত্র আছে। ভায়ালস মানে কি? পাত্র। সেই পাত্রগুলো দেখো, পাত্রগুলো কি? আনস্টপার্ড। আনস্টপার্ড মানে কি? ওপেনড, মানে খোলা না, মানে খোলা, ওর মুখগুলো খোলা। অ্যান্ড লার্কড হার স্ট্রেঞ্জ সিনথেটিক পারফিউমস। আর যে ভায়াল বা পাত্র থেকে ন্যাচারাল পারফিউম না, সিনথেটিক পারফিউম ওখান থেকে লার্ক করা মানে কি? বেরিয়ে আসা, চারিদিকে ছড়িয়ে পড়া, বুঝতে পারছো? তা বলছে ফ্রম স্যাটিন কেজেস পোর্ড ইন রিচ প্রফিউশন ইন ভায়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস আনস্টপার্ড লার্কড হার স্ট্রেঞ্জ সিনথেটিক পারফিউম। এবং পারফিউমের ইয়াগুলো কেমন? গন্ধগুলো কেমন? বলছে আনজুয়েন্ট। দেখো কোনো পারফিউম হচ্ছে ঘন এরকম আর কি, পাউডার অথবা লিকুইড। দেখো আনজুয়েন্ট মানে হচ্ছে মানে পারফিউমগুলো বিভিন্ন প্রকৃতি, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। এটুকু যদি আমরা পড়ি, আচ্ছা এই জায়গা থেকে আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, আইভরি অফ ভায়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস। দিস ইমেজারি এমফাসাইজ দ্য আর্টিফিশিয়ালিটি অফ দ্য পারফিউমস, দ্য ম্যাটেরিয়ালস আর প্রেশাস বাট নট ন্যাচারাল, এটা বোঝানো হচ্ছে, তাই তো? পাত্রগুলোও যেমন কিসের তৈরি? আইভরি তৈরি বা কালার্ড গ্লাসের তৈরি। আনস্টপার্ড, লার্কড। আনস্টপার্ড মানে কি? যেগুলো যেন খোলা, ওপেন। দেখো তার হচ্ছে কি? অ্যালাইভ অ্যান্ড মেনাকিং, লার্কিং রাদার দ্যান বিং কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? ভিতরে আবদ্ধ না, বরং সেগুলো যেন ওপেন, হ্যাঁ বেরিয়ে আসছে। তার বলছে কি? আনজেন্ট, পাউডার অ্যান্ড লিকুইড। আচ্ছা এইখানে এটা দেখাচ্ছে না, শুধু তার একই কথা বারবার বলতেছে। হ্যাঁ, এইখানে যদি আমরা একটু দেখি আনজুয়েন্ট মানে কি, দেখো আনজুয়েন্ট মানে হচ্ছে গ্রিসি, হ্যাঁ, আ সফট গ্রিজি অর ভিসকাস সাবস্টেন্স ইউজড অ্যাজ অয়েন্টমেন্ট অর ফর লুব্রিকেশন। অনেক কিছু ওই যে মোবিল চিনি আমরা, মোবিল বা হচ্ছে ঘন কোনো যে তোমার বিশেষ করে লোশন জাতীয় জিনিস আছে না, যেগুলো আমাদের কি করে শরীরকে হাতকে একটু নরম করতে ব্যবহার করি, ওই রকম ঘন টাইপের। তাহলে এখানে বিভিন্ন ধরনের পারফিউম আছে, কোনোটা হচ্ছে আনজিউন্ড, কোনোটা পাউডার্ড, কোনোটা লিকুইড। এবং তারা হচ্ছে কি? ট্রাবলড, কনফিউজড অ্যান্ড ড্রাউন্ড দ্য সেন্স ইন অডার্স। মানে এত পরিমাণে পারফিউম চারিপাশে আছে যে ট্রাবলড হয়ে যাচ্ছি বুঝতে। মানে কি? বিভিন্ন ধরনের পারফিউম যদি একসাথে দেওয়া হয় তাহলে কি সেটা কি আমাদের কাছে সুন্দর লাগবে বলো তো? নাকি আমাদের সেন্সই নষ্ট হয়ে যাবে? আমরা ট্রাবলডে পড়ে যাব, কনফিউজড হয়ে যাব। এবং ড্রাউন্ড দ্য সেন্স ইন অডার্স মানে এত পরিমাণে গন্ধ যে আমাদের সেন্সই কাজ করতেছে না, ড্রাউন্ড হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মানে কি? অকেজ হয়ে যাচ্ছে। অ্যান্ড স্টায়ার্ড বাই দ্য এয়ার দ্যাট ফ্রেশেন্ড ফ্রম দ্য উইন্ডো। এবং এই গন্ধগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে কি দিয়ে? ওই যে উইন্ডো দিয়ে বা জানালা দিয়ে যে বাতাস আসতেছে, সেই বাতাস কি করতেছে? এই পাত্রগুলো থেকে
এই পারফিউমের গন্ধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এরকম আর কি বিষয়টা। এবং কি হচ্ছে, দিস অ্যাসেন্ডেড ইন ফ্যাটেনিং দ্য প্রলং ক্যান্ডেল ফ্লেমস ফ্লাং দেয়ার স্মোক ইনটু দ্য ল্যাকুয়েরিয়া। দেখো এইগুলো বিভিন্ন ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমাদের আবার একটু মিনিংগুলো জানতে হবে। দেখো ল্যাকুয়েরিয়া মানে হচ্ছে কভার্ড অর প্যানেল সিলিং অফেন অর্নেটেড অর ডেকোরেটেড, অর্নেটলি ডেকোরেটেড। বিশেষ করে ওই বিভিন্ন রাজা বাদশাদের রুম আছে না তৎকালীন সময়ে, যাদের বাড়ির দেওয়ালগুলো, দেখো এই যে দেওয়ালগুলো, তারপরে হচ্ছে তোমার দেওয়াল এবং ছাদগুলোকে কি করা হতো, বিভিন্নভাবে ডেকোরেট করা হতো। ডেকোরেশন দেখতে পাচ্ছ এটা, যেমন এটা একটা চার্চের একটা ওয়াল, জি স্যার। দেখা যাচ্ছে একদম সিলিংগুলোই ডেকোরেটেড। আচ্ছা দেখো এই যে সিলিংগুলো দেখা যাচ্ছে না, বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। এই যে দেখো ইমেজ। তা এই যে দেখো এই যে ক্যান্ডেল লাইটের, হ্যাঁ ক্যান্ডেল লাইট জ্বলছে, ক্যান্ডেল লাইটের যে আলো, তাই বলছে দেখো দ্যাট ফ্রেশ এন্ড দিস অ্যাসেন্ডেড, অ্যাসেন্ড মানে কি ওঠা, যেহেতু আলো ধোঁয়া তারপর হচ্ছে গন্ধ সবই কি উপরের দিকে উঠছে, দিস অ্যাসেন্ডেড ইন ফ্যাটেনিং, ফ্যাটেনিং মানে কি প্রচুর পরিমাণে, কোথা থেকে, দ্য প্রলং ক্যান্ডেল ফ্লেমস, ক্যান্ডেল ফ্লেম থেকে। এবং সেই ধোঁয়াগুলো কোথায় যাচ্ছে, ফ্লাং দেয়ার স্মোক, আর ওই ক্যান্ডেলের যে ফ্লেমের যে ধোঁয়াগুলো সেগুলো কোথায় উঠছে, ওই সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। স্টায়ারিং দ্য প্যাটার্ন অন দ্য কভার্ড সিলিং, ওই সিলিংয়ে যে ছবিগুলো আছে মনে হচ্ছে যেন এই ধোঁয়ার কারণে মনে হচ্ছে যেন ওই প্যাটার্নগুলো যেন নড়ছে, স্টায়ার করতেছে। মানে অনেক সময় হয় না এমনটা, যে আমাদের চোখের ভ্রমের কারণে অনেক সময় কোনো স্থির ইমেজকেও মনে হয় যেন ইমেজটা কী হচ্ছে, নড়ছে বা চলমান আছে বা স্টায়ারিং করতেছে, এরকম একটা বিষয় এখানে। তা দেখো তাহলে এই পর্যন্ত কি বোঝা গেল, ইমেজটা কিছু আনা গেল, কি কি বিষয় আছে। জি স্যার। এবং এই পুরো আলোচনাটাতে কেমন মনে হচ্ছে রুমটা, রুমটা কেমন মনে হচ্ছে বলো, কোনো গরিবখানা অনেক না জাঁকজমকপূর্ণ? জাঁকজমকপূর্ণ। জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ, তাই না? এরপর হচ্ছে কি দেখো, হিউজ সি উড ফেড উইথ কপার বার্ন গ্রিন অ্যান্ড অরেঞ্জ ফ্রেমড বাই দ্য কালার্ড স্টোন। তাহলে কালার্ড স্টোন দিয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শীতকালে ঘর গরম করার জন্য কি থাকে বলো তো, ফায়ার প্লেস থাকে না, সুন্দর সুন্দর দেখবা কি জি আছে, স্যার। ফায়ার প্লেস আছে। দেখি আমরা যদি একটু দেখি, এই যে এই মনে করো ফায়ার প্লেস, হ্যাঁ তো এইরকম ফায়ার প্লেস আছে, যে ফায়ার প্লেসটা আবার কি দিয়ে তৈরি, সুন্দর পাথর দিয়ে তৈরি, হ্যাঁ এটা সুন্দর করে পাথর দিয়ে তৈরি করা, বুঝতে পেরেছ? তারপরে দেখো ফ্রেমড বাই দ্য কালার্ড স্টোন, আর সেখানে কি জ্বলছে, হিউজ সিউড, সিউড মানে কি সমুদ্র থেকে ভেসে আসা যে কাঠ, ঠিক আছে তো, যে কাঠে আবার কি আছে, প্রচুর পরিমাণে কপার আছে, দেখো ফেড উইথ কপার, সেগুলো জ্বলছে বার্ন গ্রিন অ্যান্ড অরেঞ্জ। দেখো এখানে যে আলোগুলো হচ্ছে, আলোগুলো তো একটু লালটে টাইপের নাকি, কিন্তু ওখানে ফেড উইথ কপার মানে কি এত পরিমাণে কপার আছে যে আলোগুলো আর এরকম লালটে বা সাদাটে না, সেখানে কালারগুলো কেমন গ্রিন অ্যান্ড অরেঞ্জ কালার ধারণ করছে, বুঝতে পেরেছ? আর ওই যে আলো জ্বলছে যখন, যেহেতু ফায়ার প্লেসে যে আগুন জ্বলছে, সে আগুনের আলোতে রিফ্লেক্টেড হয়ে ইন হুইচ স্যাড লাইট, দেখো এই স্যাড লাইটের দ্বারা প্রতিফলিত হয়ে একটা কার্ভ ডলফিনকে মনে হচ্ছে যেন সোয়াম করছে। দেখো কার্ভ ডলফিন সোয়াম, সোয়াম মানে কি সাঁতার কাটা, মানে কি হয়তো এই ফায়ার প্লেসের, এই যে ফায়ার প্লেস আছে, এই ফায়ার প্লেসের পাশে হয়তো একটা ডলফিন ছবি আঁকা আছে ডলফিনের, ঠিক আছে তো, তো সেই ছবিটা যেন কি করছে, এই আগুনের কারণে, আগুনের দ্বারা প্রতিফলিত আলোর মাধ্যমে মনে হচ্ছে সেটা যেন সাঁতার কাটছে, বুঝতে পেরেছ? হ্যাঁ জি স্যার। জি স্যার। দেখো আমি যদি একটু
এই যে দেখো বলছে ডেকোরেশন, হ্যাঁ, দ্য সি উড ফেড উইথ কপার লাইকলি রেফার্স টু আ ডেকোরেটিভ সিলিং প্যানেল পসিবলি মেড অফ ড্রিপটউড উইথ কপার অর্নামেন্টেশন বার্নিং উইথ অ্যান আনন্যাচারাল গ্রিন অ্যান্ড অরেঞ্জ লাইট। দ্য কার্ভ ডলফিন ইন দ্য স্যাড লাইট সিম্বলাইজ আ লাইফলেস ইমিটেশন অফ নেচার হাইলাইটিং দ্য পয়েমস থিম। আচ্ছা, এগুলো পরে আমরা আসবো যে পুরো ইমেজটা আমাদের আসলে কী নির্দেশ করতে পারে, এটা নিয়ে আমাদের একটু থিঙ্ক করতে হবে। তাই বলছে, এবং তারপরে কি হচ্ছে, অ্যাবভ দ্য এন্টিক ম্যান্টেল বুঝি আমরা, দেখবা যে তৎকালীন সময়ে রাজা বাদশাহদের যে খাট বা পালং থাকতো, সে পালংয়ের উপরে এক ধরনের সাদা, তাই তো, সাদা একটা ইয়া থাকতো, কি বলো, মানে একটা কাপড়, ঠিক আছে তো, পাতলা সাদা কাপড় ওটা থাকতো। তো এখানে কি বলছে দেখো, যে ফায়ার প্লেসের উপরে ডেকোরেটিভ আর সেলফ অর স্ট্রাকচার অ্যাবভ আ ফায়ার প্লেস অফেন মেড ফ্রম উড স্টোন, এটা তো গেলই, তার উপরে দেখো কি বলছে, এই যে আর্টিফ্যাক্ট, বিভিন্ন ফটোগ্রাফ, এন্টিক ম্যান্টেল বলতে এটাকে বোঝাচ্ছে না, ম্যান্টেল মানে আমরা কি বুঝি দেখো, বিম, তাই তো, এই যে ম্যাসনরি, তাই তো, সার্ভিং আর লিন্টেল আর সাপোর্ট, আর্ক টাইপের। হ্যাঁ, আমরা যদি একটু ইমেজটা দেখি, এই যে এইরকম যে একটা ইমেজ, হ্যাঁ, এই যে ইমেজ আছে না এখানে, দেখো তো, দেখতে পাচ্ছ, বিশেষ করে দেখবা যে তোমার জাতীয় জাদুঘরে দেখছো, জাদুঘরে গেছো, জাতীয় জাদুঘরে ঢাকাতে কেউ, ওখানে দেখবা যে বিশাল বিশাল পালং আছে তৎকালীন সময়ে রাজা বাদশাদের, হ্যাঁ, তার চারিপাশে ঝালর দেওয়া, তারপরে হচ্ছে খাটের যে সাপোর্ট, এরকম সাপোর্টগুলোতে বিভিন্ন ইমেজ আঁকা, হ্যাঁ, এইগুলো বলার উদ্দেশ্যটা কি সেটা দেখো। তা বলছে অ্যাবভ দ্য এন্টিক ম্যান্টেল ওয়াজ ডিসপ্লেড জি স্যার গেছিলাম। as though a window gave upon the Sylvian scene। হ্যাঁ, মানে এই ম্যান্টেলে কি করা আছে দেখো, একটা জিনিস ডিসপ্লে করা আছে, মানে কি আঁকা আছে, দেখে মনে হচ্ছে যেন উইন্ডো গেভ আপন দ্য সিলভিয়ান সিন, যেন মনে হচ্ছে জানালা দিয়ে যেন বাইরের কোনো সিন দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওখানে কোনো জানালা নেই, বরং ওই ইমেজটা দেওয়ালে আঁকা আছে, আর দেওয়ালে এমনভাবে ডিসপ্লে করা আছে মনে হচ্ছে যেন আমরা বিল্ডিংয়ের বাইরে বা ঘরের বাইরের কোনো ইমেজকে যেন দেখতেছি। হ্যাঁ, তাই বলছে এই সিলভিয়ান বলতে ওই যে গ্রেসিয়ান বা গ্রিক এই ধরনের বোঝায়, তাই তো। এবং এখানে কি দেওয়া আছে, কিসের ইমেজ দেওয়া আছে, দ্য চেঞ্জ অফ ফিলোমেল বাই দ্য বারবারাস কিং সো রুডলি ফোর্সড। মানে এখানে কখনো কি তোমরা ওই যে পাহাড়পুর বা মহস্তানগড়ের বিভিন্ন বিল্ডিং দেখছো, যে আগের যে স্থাপনাগুলো ছিল, দেখবো যে ডিজাইন করার জন্য বিভিন্ন মূর্তি আঁকা ছিল, হ্যাঁ, বিভিন্ন ছোটো ছোটো মাটির তৈরি মূর্তি আঁকা আছে, ঠিক আছে তো, সাপের আছে, বিভিন্ন মেয়েদের ছবি আছে, ছেলেদের ছবি আছে, কোনো হয়তো দরবেশের ছবি আছে, হ্যাঁ, কোনো রাজার ছবি আছে, এরকম ইমেজগুলো কিন্তু আঁকা আছে। তো এখানেও এরকম একটা সিন আঁকা আছে, যে সিনে দেখানো হচ্ছে যে ফিলোমেল নামে একজন মেয়ে, ঠিক আছে তো, বাই দ্য বারবারাস কিং সো রুডলি ফোর্সড, মানে কি রুডলি ফোর্স করা মানে হচ্ছে কোনো একটা বর্বর রাজা তাকে কি করেছিল, ফোর্সফুলি রেপ করাকে বোঝাচ্ছে, ঠিক আছে তো, এরকম একটা ইমেজ ওখানে দেওয়া আছে। এবং এটা হওয়ার কারণে ঘটনাটা কি ঘটছিল, সে চেঞ্জ হয়ে গেছিল, কিসের, দ্য চেঞ্জ অফ ফিলোমেল, দেখো কিসের পরে, বারবারাস কিংয়ের দ্বারা রুডলি ফোর্সড হওয়ার পরে, ইয়েট দেয়ার দ্য নাইটেঙ্গেল ফিল্ড অল দ্য ডেজার্ট উইথ ইনভায়োলেবল ভয়েস। তার মানে দেখো এখানে কবিতার লাইনগুলো যদি ইমেজ সম্পর্কে আমরা না জানি, বা এই মানে কি বলবো, এগুলো যদি থিমেটিক আইডিয়াগুলো না জানা যায়, তাহলে কবিতাগুলো আসলে বুঝতে খুবই কঠিন হবে। দেখো এইখানে যদি আমরা একটু দেখি, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ইমেজ, হ্যাঁ, এই যেখানে এই যে ইমেজটা দেখাচ্ছে, ফিলোমেল হচ্ছে একজন মেয়ে, এক বারবারাস কিং তাকে হয়তো রেপ করার কারণে পরবর্তীতে তাকে নাকি নাইটিঙ্গেলের ট্রান্সফার করে দেওয়া হয়, ঠিক আছে তো, নাইটিঙ্গেল পাখিতে ট্রান্সফার করে দেওয়া হয়, বুঝতে পেরেছ, এই যে দেখো এখানে দেখাচ্ছে ইমেজটা দ্বারা। তো দেখো সেই কাহিনীটা একটু দেখো।
দেখো বলছে রেফার্স টু দ্য মিথোলজিক্যাল ট্রান্সফরমেশন অফ ফিলোমেল ইন্টু আ নাইটেঙ্গেল অ্যাজ রিকাউন্টেড ইন ওভিডস মেটামরফোসিস দিস মিথ হোয়ার ফিলোমেল ইজ রেপড বাই কিং দেখো টেরিয়াস অ্যান্ড দেন ট্রান্সফর্ম টু এসকেপ হিম সিম্বলাইজেস দেম অফ ভায়োলেন্স সাফারিং এত আচ্ছা সিম্বলাইজ যা হলো হলো এখন এই মিথের গল্পটা কী দাঁড়াচ্ছে দেখো যে কিং টেরিয়াস আফটার ম্যারিং দেখো প্রসিনি রেপস আর সিস্টার ফিলোমেল তার মানে তারই শালি এরকম আর কি টু প্রিভেন্ট হার ফ্রম রিভিলিং হিজ ক্রাইম সে যাতে তার এই ক্রাইমটাকে প্রকাশ করতে না পারে হি কাটস আউট হার টাং তার জিভ কেটে দেয় ঠিক আছে তো যাতে সে বলতে না পারে কে এই ঘটনাটা ঘটিয়েছে ফিলোমেল হাউএভার ম্যানেজেস টু কমিউনিকেট দ্য ট্রুথ টু হার সিস্টার থ্রু আ ট্যাপেস্ট্রি ট্যাপেস্ট্রি মানে কি ওই কাপড়ের উপরে লিখে লিখে সে এটা বোঝাতে পারে টু স্কেপ টেরিয়াস ফিলোমেল অ্যান্ড প্রসিনি টেক রিভেঞ্জ বাই কিলিং টেরিয়াস সান ছেলেকে হত্যা করে চিন্তা করো হ্যাঁ ছেলেকে হত্যা করে ইটিয়াস অ্যান্ড সার্ভিং হিম টু টেরিয়াস এবং ছেলেকেই কি করে হয় রান্না করে আবার খেতেও দেয় বাবাকে হ্যাঁ সুতরাং দ্য গডস দেন ট্রান্সফর্ম ফিলোমেল ইন্টু আ নাইটেঙ্গেল অ্যান্ড দেখো প্রসিনি ইন্টু আ সোয়ালো অ্যান্ড টেরিয়াস ইন্টু আ হপ্পো এইভাবে ট্রান্সফার হয়ে যায় ঠিক আছে তো এখন এইখানে যে নাইটেঙ্গেলসের যে সং হয় অফেন অ্যাসোসিয়েটেড উইথ বিউটি অ্যান্ড ল্যামেন্ট যেমন আমরা ওড টু নাইটেঙ্গেল পড়েছিলাম না জন কিটসের মনে আছে স্যার হ্যাঁ স্যার তো সেই থেকে মনে করা হয় যে নাইটেঙ্গেল পাখি যে গান করে এই গানটাকে মনে করা হয় যে ওইরকম মিথোলজিক্যাল অনুসারে সে যেন কোনো মেয়ে ঠিক আছে তো যে কি করতেছে আমাদেরকে গান শোনাচ্ছে তো এখানে সেই রকম একটা ইমেজ এই যেখানে যে ইমেজটা পেয়েছিলাম এই ইমেজটা কোনোভাবে কোনো একটা দেওয়ালে কি করা আছে সুন্দর করে ডিসপ্লে করা আছে বা আঁকা আছে যেটা দেখে মনে হচ্ছে যেন এটা কোনো দৃশ্য বাইরে থেকে যেন দেখতেছি মানে জানালা দিয়ে যেন দেখা যাচ্ছে তাই বলে দেখো ইয়েট দে আর দ্য নাইটেঙ্গেল ফিল্ড অল দ্য ডেজার্ট উইথ ইনভায়োলেবল ভয়েস তারপর থেকে নাইটেঙ্গেলটা কি করে তার ওই মনের কথাগুলো পাখির সুরে বলতে থাকে দেখো অ্যান্ড এবং বলছে ইনভায়োলেবল ভয়েস ইনভায়োলেবল কেন কারণ তার ভয়েস তো আর কেউ বুঝতে পারবে না পারবে কেউ বলো নাইটেঙ্গেল পাখির মতো করে যদি কথা বলে কেউ মানে গান করে বা বলতে চায় মানুষকে বুঝতে পারবে যে আসলে সে কি বলতেছে বুঝতে পারবে না তাই না তাই বলছে অ্যান্ড স্টিল শি ক্রাইড এবং এখনও যেন ঠিক আছে তো এখনও যেন সে এইভাবেই পাখি হয়ে যাওয়ার পর সে তার ক্ষোভে রাগে যেন একই রকমভাবে চিৎকার করে কান্না করে অ্যান্ড স্টিল দ্য ওয়ার্ল্ড পার্সু অ্যান্ড জাগ জাগ টু ডার্ট ইয়ার্স এই দেখো তখন এই জাগ জাগ বলতে কি বোঝানো হচ্ছে জাগ বলতে কি কোনো জগকে বোঝানো হচ্ছে না নাইটিঙ্গেল পাখির সাউন্ডকে বোঝানো হচ্ছে বলো দেখো এখানে তো আচ্ছা জাগ আসলো স্যার সাউন্ডই সম্ভবত হ্যাঁ এটা সাউন্ডকে বোঝানো হচ্ছে আচ্ছা আমরা যদি ওই লাইনটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এই পুরোটাকে যদি আনি এই জাগ জাগ শব্দটা কিন্তু এই কবিতায় কয়েকবার ইউজ করা হয়েছে হ্যাঁ দেখো এই যে বলছে যে ইউজ দ্য মিথ অফ ফিলোমেল টু ইলাস্ট্রেট আ সিন অফ ডিসকানেকশন অ্যান্ড আ ওয়ার্ল্ড দ্যাট ইজ ডিপ টু সাফারিং অ্যান্ড বিউটি মানে সে জাগ জাগ করছে কিন্তু জাগ জাগ আসলে তার যেন কোনো কথা কিন্তু মানুষ তো আর বুঝতে পারবে না তাই বলছে দেখো দ্য নাইটেঙ্গেল সং ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ ফিলোমেলস ল্যামেন্ট আফটার বিং রেপড অ্যান্ড হ্যাভিং হার টাং কাট আউট ইজ সিডিউস টু আ মিনিংলেস সাউন্ড যেটা মানুষের কাছে জাগ জাগ মনে হবে কারণ তার তো জিভ কাটা হ্যাঁ সে বলতে চাচ্ছে কিছু কিন্তু মানুষের কাছে শোনাচ্ছে যেন জাগ জাগ সাউন্ড দ্যাট ওয়াজ ফর দোজ হু আর নট অ্যাটিউন টু দ্য ডিপার মিনিং অ্যান্ড আনএবল টু হিয়ার হার সাফারিং তাহলে সে তার সাফারিং বা তার স্টোরিটাকে বা গল্পটাকে হয়তো মানুষের কাছে বলতে যাচ্ছে কিন্তু মানুষের কাছে শুনতে কেমন লাগছে শুনতে লাগতেছে যে জাগ জাগ হ্যাঁ তাই বলছে দেখো দিস ফ্রেজ বিশেষ করে টু ডার্টি ইয়ার্স এটা মানে কি দ্য ফ্রেজ সিগনিফাইজ আ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং sensitivity and awareness of the deeper emotional and historical context of the myth. The dirty ears are those who cannot or will not hear the true meaning behind the Nightingale song. তাহলে নাইটিঙ্গেল সঙ্গের পিছনে যে একটা মিনিং আছে ডিপার একটা মিনিং আছে সেটা যেন বুঝতে যারা পারবে না তাদেরকে ডার্টি ইয়ার্স বলা হচ্ছে তারপরে দেখো অ্যান্ড স্টিল শি ক্রাইড অ্যান্ড স্টিল দ্য ওয়ার্ল্ড পার্সু জাগ জাগ টু ডার্টি ইয়ার্স অ্যান্ড আদার উইথ ইয়ার স্টাম্প অফ টাইম ওয়ার টোল্ড আপন দ্য ওয়ালস এছাড়াও এই যে ওয়াল মানে এই যে রুমটার বর্ণনা করা হচ্ছে এই রুমে আরও অতীতের বিভিন্ন ধরনের ছবিকে কি করা আছে অঙ্কন করা আছে টোল্ড মানে এখানে অঙ্কন করা বা বলা
অ্যান্ড আদার্স উইথ দেয়ার স্টাম্পস অফ টাইম। উইথ দেয়ার স্টাম্প মানে কি, পুরনো ইতিহাস, অতীত ঘটনা, সেগুলোকে ওয়ালে সুন্দর করে কি করা আছে, ডিসপ্লে করা আছে, মনে হচ্ছে যেন সেটার মাধ্যম দিয়ে যেন গল্পগুলো বলা হচ্ছে। অ্যান্ড স্টিয়ারিং ফর্মস লিন আউট, লিনিং হাসিং দ্য রুম এনক্লোজড। এবং সেই ওয়ালে যে সকল ফ্রেম বা যে সকল মানুষের ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো যেন কি করছে, মানুষগুলো যেন লিনিং আউট। লিনিং আউট মানে কি, সামনের দিকে যেন এগিয়ে আসছে। লিন আউট করা মানে সামনের দিকে যেন এগিয়ে আসছে, এগিয়ে এসে যেন কিছু বলতে চাচ্ছে। কিন্তু এই ছবিগুলো কি কথা বলতে পারবে বলো তো? ছবিগুলো তো আর কথা বলতে পারে না, বা যে অঙ্কন করা আছে যে ইমেজগুলো, সেগুলো তো আর কথা বলতে পারে না। কথা বলতে না পারার কারণে পুরো রুমটাকে মনে হচ্ছে যেন কি অনেক কিছুতে পূর্ণ কিন্তু নীরব শান্ত, এরকম একটা সেন্স। দেখো বলছে কি, যেখানে চারিপাশে এত ইমেজ, এত মানুষের আনাগোনা, কিন্তু এখানে কি কোনো লাইভলি মানুষ আছে? লাইফ যাদের আছে এরকম কোনো মানুষকে ছবির চারপাশে আছে বলো? এই রুমে কি কোনো মানুষ আছে ওই লেডি বাদে? No, sir. কোনো মানুষ নেই। তাহলে যদি এই যে এত ডেকোরেশন, এত টাকা খরচ করে এত যে ডেকোরেশন করা হয়েছে, এত ছবি অঙ্কন করা হয়েছে, এত মানুষের ছবি, ফুলের ছবি, পাখির ছবি দেওয়া হয়েছে, এই ছবি দিয়ে লাভ কি বলো? এই ছবি দিয়ে লাভ কি যদি সেই তার মাধ্যম মানে সেই ছবিগুলোর মাধ্যম দিয়ে, হ্যাঁ, বা সেই ছবিগুলো যদি আমাকে আমার ন্যাচারাল কোনো ফিলিং না দান করতে পারে? ঠিক জন কিটসের সেই ওড অন আ গ্রিসিয়ান আর্নের কথা মনে আছে? সেকেন্ড ইয়ারে পড়েছিলাম। হ্যাঁ বলো। স্যার। জি ওখানে স্যার। তো অনেক গল্প বলা আছে, ওখানে তো অনেক কাহিনী বলা আছে, কিন্তু সেই কাহিনী, সেই বিষয়গুলো আকর্ষণীয় হলেও, দেখতে ভালো হলেও, সেগুলো তো লাইফলেস। অতএব লাইফলেস জিনিস যত সুন্দরই হোক, যত আকর্ষণীয়ই হোক, সেটা কি কোনো কাজে লাগে বলো? মানুষের কোনো কাজে লাগবে? No, sir. কাজে লাগবে না। তাই বলছে দেখো, দ্য স্টেয়ারিং ফর্মস দ্যাট লিন আউট, লিনিং হাসিং দ্য রুম এনক্লোজড, মানে তারা লিনিং করে যেন রুমটাকে আরও বেশি, মানে একটা নীরব রুমে কেমন লাগে, একটা অন্যরকম অস্বস্তি বোধ থাকে না, ওরকম একটা অস্বস্তি যেন ক্রিয়েট করছে। দেখো ক্রিয়েট দেখো ক্লস্ট্রোফোবিক অ্যাটমসফিয়ার। ক্লস্ট্রোফোবিক মানে বুঝো তো, মানে অনেকের, দম আটকে দেওয়া। হ্যাঁ, মানে যার বন্ধ ঘরে ভালো লাগে না, মানে তারপর হচ্ছে বিশেষ করে নীরবতা যার কাছে ভালো লাগে না, এরকম কিছুকে বোঝায়। দেখো বলছে হ্যাভিং অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফেয়ার অফ কনফাইন্ড প্লেসেস, হ্যাঁ, আবদ্ধ রুম, তাই তো, তারপর হচ্ছে গন্ধযুক্ত রুম, বা হচ্ছে চারিপাশে নীরব, তাই তো, এরকম রুম, এর প্রতি যার ভয় কাজ করে, এরকম একটা পরিবেশ যেন এই রুমের ভিতরে তৈরি করেছে। এবং ফুটস্টেপ শাফলড অন দ্য স্টেয়ার, হ্যাঁ, আন্ডার দ্য ফায়ারপ্লেস, আন্ডার দ্য বুশ আর হেয়ার স্প্রেড আউট ইন ফায়ারি পয়েন্টস, গ্লোড ইন টু ওয়ার্ডস, দেন উড বি স্যাভেজলি স্টিল। দেখো বলছে ফুটস্টেপ শাফল অন দ্য স্টেয়ার। ফুটস্টেপ শাফল অন দ্য স্টেয়ার মানে কি, মনে করো কেউ যখন সিঁড়ি দিয়ে উঠছে, সে যে লম্বা ড্রেস পরে আছে, সে লম্বা ড্রেস হয়তো যখন সে সিঁড়ি দিয়ে উঠছে, তখন ওই সিঁড়িতে হয়তো ঘষে ঘষে যাচ্ছে, যাতে কি ধরনের সাউন্ড হচ্ছে, ঘষানো একটা শাফলিং সাউন্ড যেন সেখানে আসতেছে। এবং এছাড়াও কি আন্ডার দ্য ফায়ার লাইট, তারপরে আন্ডার দ্য ব্রুশ, অ্যান্ড দেখো আর হেয়ার স্প্রেড আউট ইন ফায়ারি পয়েন্টস। এবং মেয়েটা যখন হাঁটছে, মনে করো এতক্ষণ তো চেয়ারে বসেছিল, এখন যখন সে হাঁটছে, তার চুলগুলো যখন সে স্প্রেড আউট করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তখন তার চুলের ভিতর থেকে যেন এক ধরনের আগুনের ফুল কি যেন বার হচ্ছে। হ্যাঁ, দেখো স্প্রেড আউট ইন ফায়ারি পয়েন্টস অ্যান্ড গ্লোড ইন টু ওয়ার্ডস। এবং সেই চুলগুলো যেন কিছু যেন কথা বলতে চাচ্ছে। গ্লোড ইন টু ওয়ার্ডস মানে হচ্ছে, মানে চুলগুলো এমন আকর্ষণ বোধে, মানে বিষয়গুলোকে আপিল তৈরি করা, যেন মনে হচ্ছে চুলগুলো কিন্তু কিছু বলতে চাচ্ছে। চুলগুলো যেন কোনো ওয়ার্ড যে ওয়ার্ডগুলো হয়তো কিছু মিন করতে চাচ্ছে, কিন্তু আসলে সেই ওয়ার্ডগুলো তো কিছু বলতে চাচ্ছে না, বরং মানে মিন করতে চাইলেও সেখানে কি আর কোনো ব্যক্তি আছে ওই রুমে? এই রুমে কি আর কোনো ব্যক্তির কথা বলা হয়েছে? না স্যার। নাকি শুধু একজন মেয়ে আছে? শুধু একজন মেয়ে আছে? একজন আর তার হচ্ছে মানে পরিবেশটা কেমন, কি কি আছে না আছে সেগুলোর ব্যাখ্যা, সেগুলো বর্ণনা করা হচ্ছে। তাহলে
এই পরিবেশে একজন মেয়ে যতই সুন্দরী হোক, যতই আকর্ষণীয় হোক, যতই আপিলিং হোক, সে আপিলে কি কোনো কাজ করবে বলো তো? বলো। মেয়েরা যখন সাজে, বিশেষ করে নিজের বাড়িতে, বা তারা তো কাউকে আপিল করতে চায়, তাই না? কিছু একটা আপিল করতে চায়। এটা কি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? একটা সেন্সুয়াল জি স্যার। সেন্সকে এখানে কিন্তু নির্দেশ করা হচ্ছে। হ্যাঁ, সে হয়তো খুব ধনী। আমরা কি ওই যে ইয়া পড়েছিলাম, দ্য ডাচেস অফ মালফি পড়েছিলাম, বলো তো? জি স্যার। ওখানে একটা কথা বলা হয়েছিল যে যারা ধনী এবং অতিমাত্রায় সুন্দরী মেয়ে হয় তাদের জন্য প্রেমে পড়াটা কঠিন হয়ে যায়। ঠিক আছে তো? জি স্যার, মনে আছে। তাহলে কঠিন হয়ে যায়। তো তারা হয়তো অনেক সাজুগুজু করে, তারা অনেক আপিলিং একটা সেন্স তৈরি করে, কিন্তু তারা তো বাইরে ওপেনলি ঘুরতে পারে না, তাই তো? আর যখন ঘুরতে পারে না তখন অপোজিট, তাই তো, জেন্ডারের কারোর সাথে তো তাদের সংসর্গ হয় না, মিল হয় না, বন্ধুত্ব তৈরি হয় না। তখন ওই সেই ডাচেস অফ মালফির মতো, ঠিক আছে তো, যে তার থেকে নিচু, হ্যাঁ, বা তার মানে কি বলবো, তার স্টেজের থেকে নিচু কাউকে পেলেই হয়তোবা সে তখন তার প্রেমে পড়ে যায়। এখানেও এই লেডির কথা তেমনটাই বলা হচ্ছে যে আন্ডার দ্য ফায়ারলাইট। ফায়ারলাইট মানে কি? এই যে এত সুন্দর রুম, মোমবাতি জ্বলছে, চারিদিকে গ্লো করছে, সব কিছুতে জাঁকজমকপূর্ণ, সব কিছুতে রয়েছে কি এক ধরনের মানে অ্যারিস্টোক্রেসি, বিউটি, ওয়েলথের একটা ছাপ। এবং তার চুলগুলো যখন সে ছেড়ে দিচ্ছে তখন চুলগুলো এত উজ্জ্বলভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেন সেই চুলের ভিতর থেকেও যেন কিছু কথা যেন বা ওয়ার্ড যেন বেরিয়ে আসতেছে। কিন্তু এই ওয়ার্ড বেরিয়ে এসে তো লাভ নেই, কারণ কি? দেন উড বি স্যাভেজলি স্টিল। তাহলে চুলগুলো যখন ছেড়ে দেওয়া হলো, চুলগুলো কিছুক্ষণ নড়লো, নড়ে যখন আবার স্টিল হয়ে গেল, স্থির হয়ে গেল, তেমনি কিছুক্ষণ হয়তো আপিল তৈরি করলেও এই আপিল হয়তো কিছুক্ষণ পরেই আবার নীরব হয়ে গেল। ঠিক আছে তো? এটা দিয়ে কী বোঝাতে যাচ্ছে যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে আমাদের মধ্যে কি আছে, অনেক আমরা সুন্দর বাড়ি বানাচ্ছি, হ্যাঁ, সুন্দর পোশাক পরছি, জাঁকজমকীয় খাবার দাবার খাচ্ছি, হ্যাঁ, দেখো চারিদিকে গ্লোয়িং একটা ইমেজ, চারিদিকে অ্যাট্রাকটিভ একটা ইমেজ, কিন্তু এখানে সবাই আমরা কি একাকিত্বে ফিল করছি। এখানে আকর্ষণীয় কিছু থাকলেও এটা অরিজিনালি কাউকে আকর্ষণ করতে পারছে না। বুঝতে পারছো? এরকম একটা বিষয় কিন্তু এখানে নির্দেশ করা হচ্ছে। দেখো এখানে যদি আমরা একটু পড়ি, বিশেষ করে সামারিটা একটু দেখি, বলছে দেখো, দিস প্যাসেজ ওপেন্স উইথ আ রিচলি ডিটেলড অ্যান্ড সেন্সুয়াস ডিসক্রিপশন অফ আ লাক্সারিয়াস ইন্টেরিয়ার ফোকাসিং অন আ উইমেন সিটিং ইন আ গ্র্যান্ড অপুলেন্ট রুম। হ্যাঁ, মানে তার চেয়ারটাও থনের মতো, রুমটাও সেরকম রাজকীয়। হার চেয়ার ইজ ডেসক্রাইব অ্যাজ আ বার্নিশ থ্রন সাজেস্টিং রয়্যালটি অর পাওয়ার, বাট অলসো এমফাসাইজিং দ্য আর্টিফিশিয়ালিটি অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স অফ আর সারাউন্ডিং। দেখো তার চারিপাশে কি কি আছে? আর্টিফিশিয়াল লাইট, জানালা যেন নেই। জানালার কথা বলা হয়েছে, এই রুমে কোনো জানালা আছে বলো তো? একদিক থেকে অবশ্য বলা হচ্ছে যে জানালা দিয়ে বাতাস আসছে, এবং সেই বাতাস কি করছে? বাতাস সেই কৌটা বা পাত্র থেকে যে তোমার ওই যে পারফিউম বার হচ্ছে, সেই পারফিউমটা চারিপাশে কি করছে? রুমটাকে পারফিউমে ভরে তুলছে। কিন্তু এখানে তো কোনো ফুল গাছ নেই, তার মানে কি এই পারফিউমটাও সিনথেটিক, আনন্যাচারাল। তারপরে এখানে যে ইমেজগুলো আছে, যে মানুষগুলো আছে, সেগুলো কি ন্যাচারাল নাকি জাস্ট আর্টিফিশিয়াল বলো তো? আর্টিফিশিয়াল স্যার, আর্টিফিশিয়াল। হ্যাঁ, আবার এখানে রুমটাকে যে ইয়া করা হচ্ছে তোমার, মানে কি বলবো, উষ্ণ করা হচ্ছে, সেটাও সূর্যের আলো দিয়ে না, কাঠের আলো দিয়ে করা হচ্ছে। তারপরে চারিদিকে যে ডেকোরেশনের মধ্যে যে গাছ, ফুল, পাখি এগুলো আছে, সবই হচ্ছে লাইফলেস। অথবা এখানে ন্যাচারাল কিছু নেই। তাহলে সব কিছু ডেকোরেটিভ বাট আনন্যাচারাল। দেখো বলছে, দ্য সেটিং ইজ হাইলি ডেকোরেটিভ, filled with the polished marble, mirrors supported by ornate stand, covered with fruited vines and gilded cupid statues, one peeking out mischievously, another hiding his eyes. This detail create a scene reminiscent of classical and mythological art. দেখো সেই তোমার গ্রেসিয়ান আর্টের মতো, কিন্তু এই সব কিছুর নিচে কী আছে দেখো, অ্যান্ড ইয়েট দেয়ার ইজ আ সাটল সেন্স অফ আনইজ বিনিথ দ্য সারফেস বিউটি। এই তাহলে সারফেস বিউটির নিচে একটা আনইজিনেস আছে, তাই তো? এখানে যেন স্বস্তি নেই, স্বাভাবিকতা নেই, এখানে সে একাকিত্ব ফিল করছে সেই মেয়েটা। তারপর বলছে দেখো, দ্য 7 ব্রাঞ্চ ক্যান্ডেলেব্রা রিফ্লেক্ট ফ্লেম ইন দ্য মিরর ইন্টেন্সিফাইং দ্য লাইট হুইচ মিটস দ্য গ্লিটার অফ উইমেন্স জুয়েলারি। তাহলে এগুলো পড়েছি। অ্যাবোভ অল এটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে দেখো। এছাড়াও দেখো
এত তো আমরা পড়লাম ফিলোমেলার কথা। অতএব দিস প্যাসেজ কি বলছে, উইথ হোয়াইল রিচলি ভিজুয়াল অ্যান্ড সেঞ্চুরি কনভে আ ডিপ সেন্স অফ ইমোশনাল আইসোলেশন। দেখো কিন্তু সেই লেডি ইমোশনালি আইসোলেটেড, ডিসইলিশনমেন্ট অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্র্যাগমেন্টেশনকে বোঝানো হয়েছে। দ্য অর্নেট সেটিং অ্যাক্টস অ্যাজ আ সিম্বল অফ মডার্ন ডিকে। মডার্ন ডিকেটা কেমন, যে দেয়ার ইজ বিউটি বাট ইট ইজ হলো অ্যান্ড আর্টিফিশিয়াল। এই বিউটির ভিতরে কি আছে, কোনো ন্যাচারাল কোনো বিউটি এটা বলো? না স্যার। না, এটা হচ্ছে কি হলো অ্যান্ড না আর্টিফিশিয়াল। স্যার আর্টিফিশিয়াল। এই বিউটি কারো কাজে লাগছে না, জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে কিন্তু মনে কোনো ইফেক্ট ফেলছে না। দ্য উইমেন দো সারাউন্ডেড বাই লাক্সারি ইজ ইমোশনালি স্ট্যাগন্যান্ট। কারণ কি, তার পাশে কেউ নেই, সে একা। সিম্বলাইজিং আ ওয়াইডার স্পিরিচুয়াল ডিজলেশন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তাই বলছে দেখো, এছাড়াও দ্য মোটিভ অফ সাইলেন্স, চারিদিকে নীরবতা। দেখো, হোয়েদার ফ্রম দ্য গোস্টলি ফিগার্স অন দ্য ওয়াল অর দ্য উইমেন্স সাডেন স্টিলনেস। উইমেনটা যখন হাঁটছে, হাঁটতে হাঁটতে যখন থেমে যাচ্ছে তখন রাস্টিং সাউন্ডটা বন্ধ হয়ে যাচ্ছে। চারিদিকে এত ফিগার, এত মানুষের ছবি আঁকা, কিন্তু সবাই নীরব। এগুলো দিয়ে কী বোঝাচ্ছে, যে হাইলাইটস এলিয়ট রিকারিং থিম অফ ব্রেকডাউন অফ কমিউনিকেশন অ্যান্ড কানেকশন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। যে চারিপাশে আমাদের এত মানুষ, কিন্তু এই মানুষগুলো সবাই ওই ছবির মতো, কারোর সাথে কারো যেন কোনো লিঙ্ক নেই, কোনো কমিউনিকেশন নেই। ঠিক আছে তো? ঠিক এই রুমটার মতো আমরাও আমাদের একটা নিজস্ব রুম তৈরি করে নিয়েছি, যে রুমটাকে আমরা ডেকোরেটিভ করতে চাচ্ছি, আর্টিফিশিয়ালি অ্যাট্রাকটিভ করতে চাচ্ছি, কিন্তু আমাদের আশেপাশের মানুষদের থেকে আমরা বিচ্ছিন্ন। বুঝতে পেরেছ? তো এখন তো মানুষ এরকমই, ধনী না সবাই, অনেক ধনী মানুষের অনেক সুন্দর সুন্দর রুম, নাকি? দেখাচ্ছে যে আগে আমরা ছোটোবেলাতে একটা ছোট মাটির ঘরেই ছোট ছোট রুম, হ্যাঁ, মাটিতে বিছানা পেরেই শুয়ে পড়েছি। কিন্তু মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক ছিল, দাদু গল্প বলতো, দাদি গল্প বলতো, সেখানে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন কি হচ্ছে বলো, ছেলের জন্য আলাদা রুম, বউয়ের জন্য আলাদা রুম, তাই তো, স্বামীর জন্য আলাদা রুম, আর ড্রয়িং রুম চকচকে ঝকঝকে, রান্নাঘর তো একদম আরও অন্যরকম, বাথরুম তো বলাই যাচ্ছে না, হ্যাঁ, যে আর কী বলবো। হ্যাঁ, কিন্তু এখানে হয়তো বাবা মায়ের স্থান হচ্ছে না। কোথায় গিয়ে থাকতে হচ্ছে বাবা মাকে বলো? বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা বিষয়কে তুলে ধরতে কিন্তু এটাকে ব্যবহার করা হয়েছে, এই অংশটুকুকে। কি কথা বুঝতে পেরেছ? স্যার এই জন্য একা একা রয়েছে। হ্যাঁ, ও একা একা রয়েছে। ও তাহলে একজন মেয়েকে দেখানো হচ্ছে, সে আবার যে চেয়ারে বসে আছে সেই চেয়ারটা কেমন, আরে সেই রকম রাজকীয়। কিন্তু এত রাজকীয় ডেকোরেশন, রুম, চেয়ার দিয়ে লাভ কি? হ্যাঁ, যদি তার আশেপাশের মানুষদের সাথে তার কমিউনিকেশন না থাকে, যোগাযোগ না থাকে, ঠিক আছে তো, তার মনের কথা বোঝার মতো কেউ যদি না থাকে। হ্যাঁ, এই ব্যাপারটাকে ব্যবহার করা হয়েছে, তোমরা একটু পড়ে নিবা, এখানে আরও করে দিয়েছি আমি। তাহলে এটা একটা ঘটনা গেল। এবার স্ট্রেঞ্জার 2-তে আসো। স্ট্রেঞ্জার 2-তে কী বলতেছে দেখো, এটা আর একটা ইমেজ, মানে ছোট ছোট ইমেজের মাধ্যমে দেখানো হচ্ছে, কবি হয়তো ক্লিয়ার করে স্পষ্ট করে বলেনি, কিন্তু কোনো একটা ছোট্ট ঘটনাকে তুলে ধরে ওই ঘটনার বিষয়টাকে আমাদের আঁচ করতে বলছে, যেখানে কি ঘটতে পারে। তোমাদের কাছে একটা দিলাম, এই যে ছোট্ট একটা লাইন, ছোট্ট একটা অংশ, স্ট্রেঞ্জার 2। এটা পড়ার পর তোমরা নিজেরা বলবা যেখানে দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, এদের মধ্যে সম্পর্কটা কেমন। জাস্ট আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা একটু এটাকে পড়ো। আচ্ছা, পড়েছো সবাই? জি স্যার। কিছু বলতে পারো, কি বলতে চেয়েছে? স্যার মানে সে কাউকে মানে সে হয়তো বা খারাপ ফিল করছে এবং কাউকে হয়তো বলতেছে যে তার সাথে থাকতে, তার সাথে কথা বলতে, কিন্তু সে হয়তো কোনো রেসপন্স পাচ্ছে না, এরকম কিছু একটা। তার মানে এখানে কমিউনিকেশনটা কেমন, দুইজনের ভিতরে কি ভালো কমিউনিকেশন আছে? না স্যার। না স্যার। যে বলছে মাই নার্ভস আর ব্যাড টু নাইট, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সম্পর্কটা, তাই না? এরকম একটা, মানে তোমাদের উপর ছেড়ে দিয়েছে বা আমাদের উপর ছেড়ে দিয়েছে, রিডারদের উপর, যে আপনারা যে কোনো সিচুয়েশন নিয়ে বুঝতে পারেন, সেটা স্বামী স্ত্রীর মতো হতে পারে, তাই তো, লাভার বা লাভার্সদের বা বিলাভেড লাভারের মধ্যে হতে পারে কথা। যে মাই নার্ভস আর ব্যাড টু নাইট, আজকে আমার ভালো লাগছে না। ইয়েস, ব্যাড, খুবই ব্যাড করছে, দয়া করে আমার সাথে থাকো, স্পিক টু মি, আমার সাথে কথা বলো। হোয়াই ডু ইউ নেভার স্পিক, হ্যাঁ, কেন তুমি আমার সাথে কথা বলবে না, বলো। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, তুমি কী ভাবছো এত চুপচাপ করে? হ্যাঁ, হোয়াট থিঙ্কিং, হোয়াট, আই নেভার নো হোয়াট ইউ আর থিঙ্কিং,
থিঙ্ক, হ্যাঁ মানে কি চিন্তা করো, কি বিষয়ে বলতেছো আমি বুঝতেছি না। মানে কি মনে হচ্ছে জানো, মেয়েটা যেন ছেলেটাকে খুব আর্জি করতেছে, ঠিক আছে তো, মেয়েটা হয়তো বা তাকে বলতে সাথে থাকতে, কিন্তু কিছু হয়তো বা তাকে করতে বাধা দিচ্ছে, এরকম একটা কিছু। অথবা তখন ছেলেটা হয়তো কিছু চিন্তা করছে, তখন মেয়েটার ভিতরে একটা সন্দেহ কাজ করছে, তুমি কী নিয়ে ভাবছো, কী করতে চাচ্ছ, বা কী হতে পারে, এরকম একটা বিষয়। তার মানে এইটুকু দিয়ে কী হতে যাচ্ছে, যে এখানে দুইজন ব্যক্তির মধ্যে ভালো সম্পর্ক কাজ করছে না, তাই তো, এরকম না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। তাই বলছে, দেখো এখানে কি বলছে, যে ইন শর্ট বাট ইমোশনালি ইন্টেন্স প্যাসেজ। এখানে কি হচ্ছে দেখো, টিয়েট ইলিয়াস ক্যাপ্টার্স দ্য মেন্টাল ব্রেকডাউন অ্যান্ড ইমোশনাল ডিসপারেশন অফ এ উইম্যান হু ইজ ইন আ স্ট্রেইনড আনকমিউনিকেটিভ রিলেশনশিপ। হ্যাঁ মানে আনকমিউনিকেটিভ, সে কী চিন্তা করছে না, তার হাতে আছে ঠিক আছে, মনে হচ্ছে যেন ছেলেটা এখনই চলে যাবে, তার সাথে হয়তো থাকবে না, তার মানে কি মেয়েটা হয়তো রিলেশনশিপটা রাখতে চাচ্ছে, কিন্তু ছেলেটা হয়তো বা রাখতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ স্যার নার্ভ বলতে বোঝাইছে যে খুব কাছাকাছি আছে কিন্তু কোনো যোগাযোগ নেই। হ্যাঁ না না, নার্ভ মানে হচ্ছে খারাপ লাগার বিষয়টাকে বোঝায়, ঠিক আছে তো, যে সেন্সগুলোকে সেন্স বোধের যে বিষয়টাকে নির্দেশ করে, ঠিক আছে এইটা। হ্যাঁ মাই নার্ভস আর ব্যাড টু নাইট, মানে আমার চিন্তা ভাবনা থেকে শুরু করে আমার শরীর, মানে সব কিছু মিলে আমি ভালো নেই, আমার খারাপ খারাপ লাগছে, এরকম আর কি। তাহলে দেখো, দ্য ওপেনিং লাইন ইমিডিয়েটলি সেটস আ টোন অফ অ্যাংজাইটি আর নার্ভস, দেখো নার্ভাস টেনশন। দ্য রিপিটেশন অফ ব্যাড এমফাসাইজ দ্য সিভিয়ারিটি অফ আর মেন্টাল স্টেট, মানে ব্যাড কথাটা দুইবার বলেছি, ইয়েস ব্যাড মানে আমি খুবই খারাপ আছি, এবং সে খুব অনুরোধ করতেছে তুমি আমার সাথে থাকো, অতএব মনে হচ্ছে যেন ছেড়ে চলে যাবে তাকে, এরকম একটা বোধ যেন কাজ করছে। হ্যাঁ অ্যান্ড শি দেন কন্টিনিউস উইথ আ সিরিজ অফ ইনক্রিজিংলি ডেসপারেট ডিমান্ডস অ্যান্ড কোশ্চেন্স। অনেকগুলো কথা সে কোশ্চেন করেছে, কিন্তু তার কোনো উত্তর সে পায়নি, পেয়েছে বলো। সুতরাং এর মাধ্যমে কি হচ্ছে, থ্রু দিস লাইন এলিয়ট ইফেক্টিভলি কনভেজ দ্য ইমোশনাল এমটিনেস, অ্যালিনেশন অ্যান্ড ব্রেকডাউন অফ ইন্টিমেসি দ্যাট ক্যারেক্টারাইজ ম্যানি মডার্ন রিলেশনশিপ। হয় না এরকম, অনেক রিলেশনশিপ এরকম ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যাঁ লাভার বিলাভেডের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কত ঘটনা ঘটছে চারিপাশে, এবং মনে হচ্ছে যেন কেউ কাউকে যেন আর ভালোবাসছে না, কেউ কারোর সাথে যেন আর থাকতে চাচ্ছে না, সবাই যেন কিছু একটা পেতে চাচ্ছে, কিন্তু কেউ কারোর কাছে থেকে যেন সেই জিনিসটা পাচ্ছে না, এরকম একটা বোধ চারিপাশে কিন্তু। মানে যেন পাচ্ছে না, কিছু একটা পেতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, সেটা কেউই যেন পাচ্ছে না। হ্যাঁ তাহলে আসলে আতঙ্কিত হওয়ার, ভয় পাওয়ার তো এখানেই কারণ। হ্যাঁ তারপরে দেখো যে আ মডার্ন ওয়ার্ল্ড হোয়ার মিনিং ইজ লস্ট, কমিউনিকেশন ফেলস অ্যান্ড পিপল আর আইসোলেটেড ইভেন ইন ক্লোজ রিলেশনশিপ। নিশ্চয় ওদের ভিতরে একটা ক্লোজ রিলেশনশিপ ছিল, তাই না, কিন্তু এখন মনে হচ্ছে যেন কি এখানে খুব ভয় পাচ্ছে, যে আমি নেভার নো হোয়াট ইউ আর থিঙ্কিং, যে আমি তোমাকে আসলে বুঝতেই পারলাম না কোনো দিন, যে তুমি আসলে কী চিন্তা করো, কী ভাবো। হ্যাঁ তুমি হয়তো বা ছেড়ে যেতে চাচ্ছে, তাকে হয়তো ছেড়ে যেতে দিচ্ছে না, বা চাচ্ছে না সে ছেড়ে যাক, কিন্তু ছেলেটা হয়তো বা ছেড়ে যাবে, সেই ভয়ে আছে মেয়েটা। হ্যাঁ তার হাতে কথা বলছে, কিন্তু হয়তো কমিউনিকেট করছে না, অতএব এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয়, এটা যেন কাজ করছে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা তারপর একটু পড়ে নিও। এইবার স্টেঞ্জা 3-তে বলছে আই থিঙ্ক উই আর ইন র্যাটস অ্যালি। এবার অন্য একটা জায়গার কথা দেখো, এক একটা স্টেঞ্জা মানে কি, এক একটা আলাদা আলাদা এপিসোড বা ইমেজ। হ্যাঁ বলছে আই থিঙ্ক উই আর ইন র্যাটস অ্যালি। র্যাটস অ্যালি মানে বুঝো তো, কানাগুলি, যার কোনো ওপেননেস নেই, যেখানে খোলা আলো নেই, বাতাস নেই, চলাচলের সুবিধা নেই, এরকম একটা জায়গাকে বোঝা হচ্ছে। আই থিঙ্ক উই আর ইন র্যাটস অ্যালি হোয়ার দ্য ডেড মেন লস দেয়ার বোনস। ঠিক আছে তো, অনেকটা কবরস্থানের মতো বোঝাচ্ছে। হ্যাঁ যেন আবদ্ধ কোনো জায়গায় যেন আমরা আছি, আমরা যেন ভালো নেই। দেখো এমন একটা জায়গাতে আমরা আছি, এমন একটা পরিবেশে আছি যেন আমরা কবরের ভিতরে আছি, যার কোনো দরজা নেই, যার কোনো জানালা নেই, আবদ্ধ গুমোট একটা পরিবেশ, যেটাকে র্যাটস অ্যালি বলে স্পিকার বলেছে। র্যাটস অ্যালি কী জিনিস একটু দেখি আমরা, মিনিংটা একটু দেখে নিই। দেখো এখানে বলছে হ্যাঁ আ প্লেস অর সিচুয়েশন দ্যাট ইজ ব্লিক, ডেসোলেট অ্যান্ড হোপলেস, এরকম একটা বিষয়কে বোঝায়। ইট ক্যান বি ইন্টারপ্রিটেড লিটারালি অ্যাজ এ ডার্টি ন্যারো রেল হোয়ার র্যাটস আর ফাউন্ড, বাট মোর অফেন ইটস আ মেটাফর ফর ডিফিকাল্ট অ্যান্ড আনপ্লিজেন্ট রিয়েলিটি। ইট অফেন ইভোক্স ফিলিং অফ ডিসপেয়ার, এন্ট্র্যাপমেন্ট অ্যান্ড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ। তাহলে এখানে র্যাটস অ্যালি বলতে কি, যেখানে ইঁদুর পাওয়া যায় সেটা অর্থে ইউজ করা হয়েছে এখানে, বলো না, বরং
এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে যেটা কি আমাদের কাছে হোপলেস মনে হচ্ছে, ফুল অফ ডিসপেয়ার, হতাশা, হ্যাঁ, হার্শ রিয়েলিটিস, যেগুলো মেনে নেওয়ার মতো না, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর হচ্ছে, আই থিঙ্ক উই আর ইন র্যাটস অ্যালি হোয়ার দ্য ডেড মেন লস দেয়ার বোনস। হোয়াট ইজ দ্যাট নয়েজ? কিসের সাউন্ড ওটা? দ্য উইন্ড আন্ডার দ্য ডোর। বলছে ওই যে দেখো, মানে দরজার নিচ দিয়ে হয়তো বাতাস আসতেছে, এরকম একটা কিছু। হোয়াট ইজ দ্যাট নয়েজ নাও? হোয়াট ইজ দ্য উইন্ড ডুইং? নাথিং এগেইন, নাথিং। ডু ইউ নো নাথিং? ডু ইউ সি নাথিং? ডু ইউ রিমেম্বার নাথিং? আই রিমেম্বার। দেখো, এই পর্যন্ত কোনো তথ্য আসলো যে আসলে কে কাকে কি বলতে যাচ্ছে? বলো। না স্যার। কমিউনিকেশন ক্লিয়ার? আমাদের কাছে ক্লিয়ার না। যে স্পিকার সে লিসেনার কি বলবে? হোয়াট ইজ দ্য নয়েজ? কিসের সাউন্ড? হ্যাঁ, দরজার নিচ দিয়ে উইন্ড বাতাস বইছে, ওটা নাকি? তাহলে আবার আর একটা কিসের সাউন্ড? হোয়াট ইজ দ্যাট নয়েজ নাও? হোয়াট ইজ দ্য উইন্ড ডুইং? তা উইন্ড থেকে লাভ কি? এখানে উইন্ড করছে কি? নাথিং এগেইন, নাথিং। না না, কিছু না, ওসব কিছু না। ডু ইউ নো নাথিং? এরকম আর কি। ডু ইউ নো নাথিং? ডু ইউ সি নাথিং? ডু ইউ রিমেম্বার নাথিং? এরকম মনে হচ্ছে যেন বুঝতে যে তুমি কি কিছুই জানো না, তুমি কিছুই বোঝো না, তোমার কি কিছুই মনে নেই, তুমি কি কিছুই বলতে পারছো না, এরকম একটা। তার মানে কি? কমিউনিকেশন গ্যাপ। এবং দুইজনের কাছে যেন তাদের বিষয়গুলোকে বলতে পারছে না, বোঝাতে পারছে না। তাই বলছে, এবার বলছে, আই রিমেম্বার। ও, আমি মনে পড়েছে। দোজ আর পার্লস দ্যাট ওয়ার হিজ আইজ। আর ইউ অ্যালাইভ অর নট? ইজ দেয়ার নাথিং ইন ইউর হেড? হ্যাঁ, তাই বলছে, দেখো মনে হচ্ছে একটা পাগলের যেন কথা বলছে, এরকম না ব্যাপারটা? একটা পাগলের যেন কথা বলছে। দোজ আর পার্লস দ্যাট ওয়ার হিজ আইজ। বলছে ওই যে পার্লসগুলো মনে হচ্ছে না, ওগুলো তো তার চোখ। আর ইউ অ্যালাইভ অর নট? ইজ দেয়ার নাথিং ইন ইউর হেড? দেখো, এই যে কথাগুলো বলছে, এই কথাটুকু হচ্ছে কোনো একটা কোটেড লাইন। তারপর বলতেছে যে একটা গান ধরেছে, দেখো ও করে গান করে মানুষ, এরকম একটা গান ধরে দিয়েছে বলতে বলতেই। হো হো করে যখন, বিশেষ করে অ্যান্ড্রু কিশোর, হ্যাঁ, বা এরা যখন গান করে এরকম, ও বলে দ্যাট শেক্সপিয়ারিয়ান র্যাগ। র্যাগ মানে হচ্ছে কোনো কথা বা কাহিনীর অংশ। এই যে এই কথাটুকু বলেছে, হ্যাঁ, ইটস সো এলিগেন্ট, সো ইন্টেলিজেন্ট। হোয়াট শ্যাল আই ডু নাও? হোয়াট শ্যাল আই ডু? আই উইল রাশ আউট অ্যাজ আই অ্যাম। আমি এখন কি করব? কি করা উচিত? না, আমি যেমন আছি এখন আমি বাড়ির থেকে বেরিয়ে যাব, গিয়ে ওয়াক দ্য স্ট্রিট উইথ মাই হেয়ার ডাউন। সো আমি যেমন আছি, হ্যাঁ, আমার চুল টুল যেমন আছে তেমন থাক, আমি এইভাবে এখন বাইরে বেরিয়ে যাব, আমি আর এখানে থাকবো না। হোয়াট শ্যাল ইউ ডু টুমরো? আচ্ছা, আজকে নাই হলো বা আগামীকাল কি করব? হোয়াট শ্যাল ইউ ইভার ডু? তারপরে কি করব আমরা আজীবন? কি করবো? এরকম একজন হয়তো বা প্রশ্ন করেছে। আরেকজন বলছে, দ্য ওয়াটার অ্যাট 10 অ্যান্ড ইফ ইট রেইনস আ ক্লোজড কার অ্যাট 4। বলছে কী করবো আগামীকাল? বলছে হট ওয়াটার অ্যাট 10। হট ওয়াটার বলতে কী বোঝানো হচ্ছে? হট ওয়াটার হয়তো চা পান করার কথা বোঝাচ্ছে, তাই তো? অথবা একসাথে বসে একটু মানে গোসল করার অর্থে বোঝাচ্ছে হট ওয়াটার দিয়ে, হ্যাঁ। অথবা এমনটা বলছে যে ইফ ইট রেইনস, আর যদি বৃষ্টি হয় আগামীকাল, তাহলে আমরা কোথায় থাকবো? আ ক্লোজড কার অ্যাট 4। 4টার সময় আমরা ওই কারের ভিতরে থাকবো। অ্যান্ড উই শ্যাল প্লে আ গেম অফ চিজ। সেখানে বসে বসে আমরা গেম অফ চিজ খেলবো। প্রেসিং লিডলেস আইজ অ্যান্ড ওয়েটিং ফর আ নক আপন দ্য ডোর। প্রেসিং লিডলেস আইজ। লিডলেস আই মানে কি? মানে যে চোখের লিড নেই। লিড মানে কি? চোখের পাতা। চোখের সবসময় তাকিয়ে থাকে। তাকিয়ে থাকা, হ্যাঁ। প্রেসিং লিডলেস আইজ মানে চোখের উপরে লিড নেই, মানে তাকিয়ে থাকা। অ্যান্ড ওয়েটিং ফর আ নক আপন দ্য ডোর, হয়তো বা কারোর জন্য অপেক্ষা করবে তারা, যে আমরা ওই দরজায় নক পাওয়ার জন্য ওইভাবে গেম অফ চিজ খেলবো এক দৃষ্টে তাকিয়ে থেকে, আর অপেক্ষা করব কারো আসার জন্য। দেখো, এইখানে যে কথা হলো, এখানে কোনো মিনিং পাইলাম আমরা অরিজিনালি? বলো, কোনো সেন্স আছে কথাবার্তাগুলোর মধ্যে? না স্যার। মনে যেন একটা পাগলে যেন কথা বললো। তো এখানে আসলে কি বললো স্যার? হ্যাঁ, তারপরে দেখো এখানে বলছে দিস প্যাসেজ প্লাংস দ্য রিডার ইনটু আ ব্লিক অ্যান্ড ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড দেখো মার্কড বাই ডিকে, কনফিউশন অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনিটি। দ্য ওপেনিং লাইন, আই থিঙ্ক উই আর ইন আ র্যাটস অ্যালি, এটার মানে কি? ইভোকস অ্যান ইমেজ অফ ডার্ক, ন্যারো অ্যান্ড ফিল্দি প্লেস, র্যাটস অ্যালি, সিম্বলাইজিং মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিগ্রেডেশন। ইট সাজেস্ট আ সিন অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন হোয়ার দ্য ডেড হ্যাভ বিন স্ট্রিপড অফ ডিগনিটি, দেয়ার বোনস লস্ট অ্যান্ড স্ক্যাটার্ড। মানে কবরের ভিতরেও তাদের হাড়গুলো যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে, এরকম কিছুকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই যেখানে বলছে, দেখো এই যে ও করে যে গান করাটা, হ্যাঁ, বলছে আ সাডেন মিনিংলেস আউটব্রাস্ট, মানে সাডেন হঠাৎ করে
কোনো কথা নেই কাজ নেই গান শুরু করছে, সামওয়ান স্টার্ট সিঙ্গিং অ্যান ওল্ড পপুলার টিউন ironically praising its cleverness. It interrupts the intense conversation and shows mental desire or emotional breakdown. মানে কথার ভিতরে গান শুরু করছে, মানে কি যেন কোনো এখানেও যেন কমিউনিকেশন চলছে না, এখানেও যেন একজন আরেকজনের কথা বোঝা মিনিং, দেখো মিনিংলেস, আমাদের কাছে মিনিংলেস মানে কি, মানে পুরো সিচুয়েশনটাই যেন মিনিংলেস হচ্ছে। হ্যাঁ, আমরা যে কথাবার্তা বলছি সেগুলোর ভিতরে যেন ঠিক নাই। তারপরে দেখো এছাড়াও হোয়াট শ্যাল আই ডু, এগুলোর মানে কি, দেয়ার ইজ আ স্ট্রং ফিলিং অফ ডিসপেয়ার, হেল্পনেস অ্যান্ড বোরডম। দ্য স্পিকার ফিলস ট্র্যাপড, কনফিউজড, আনশিওর অফ হাউ টু লিভ অ্যান্ড হোয়াট দ্য ফিউচার হোল্ড। এছাড়াও এই যে এখানে যেটা বলছে দেয়ার লাইভস আর রিডিউস টু মিনিংলেস রুটিন, রুটিনটাও যেন মিনিংলেস। হ্যাঁ দেখো মানে স্যার কোনো টাইম নেই। হ্যাঁ বলছে কি 10টার সময় হট ওয়াটার মানে গোসল করা, হ্যাঁ 10টার সময় গোসল করা, 4টার সময় কারে বসে থাকা, হ্যাঁ গেম খেলা, এগুলো যেন মিনিংলেস কাজ, তাদের যেন কোনো মানে কি করবে না করবে তার কোনো ঠিক নাই। তারপর হচ্ছে দেয়ার লাইভস দেখো আর রিডিউস টু মিনিংলেস রুটিন, শিডিউল্ড বাথ, হ্যাঁ কার্স রাইডস গেমস, হোয়াইল ইমোশনালি দে আর লাইফলেস, দেখো লিডলেস আইস অ্যান্ড অলওয়েজ ওয়েটিং ফর সামওয়ান সামথিং আননন, পারহ্যাপস সিম্বলিক অফ ডেথ অর ফেট। এরকমও হতে পারে যে এইভাবেই আমরা আমাদের জীবনটাকে চালিয়ে যাব, হয়তো ওয়েটিং করে করে কখন দরজায় একটা ঠোকা আসবে। এইভাবে আমাদের মিনিংলেসভাবেই আমাদের জীবন কেটে যাবে, কখন কি করি না করি, হ্যাঁ কী বলছি না বলছি, কি করব না করব, কোনো কিছুই যেন আমাদের উদ্দেশ্যহীন জীবনে কিছুই বুঝতেছি না। তো এরকমভাবে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ দেখো এখানে বলছি দ্য প্যাসেজ ক্যাপচার দ্য ফ্র্যাগমেন্টেড কনসাসনেস অ্যান্ড স্পিরিচুয়াল ডিজলেশন অফ দ্য পোস্ট ওয়ার্ল্ড থ্রু ইমেজেস অফ ডিকে, ব্রোকেন ডায়ালগ, আইরনিক কালচারাল রেফারেন্সেস অ্যান্ড মান্ডান রুটিনস। Eliot portrays a society caught between memory and oblivion, life and death, action and paralysis. The poem suggests that modern existence is trapped in a cycle of emptiness, confusion and waiting for an uncertain fate. ঠিক আছে, আচ্ছা সরি আমি একটা কল ধরে নিই, হ্যাঁ একটা কল ধরি। আচ্ছা তো সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ দেখো এই যে আমরা একটা ঘটনা নিয়ে আছি, সেই ঘটনায় বর্ণনা করি তাহলে এখানে আর একটু বুঝতে পারবা। এটা কি বলেছিলাম কি না, একটা মেয়ে বুঝতে অসহায়, কথা বলতে পারে না ছোটোবেলা থেকেই, তো তার মা মারা যাওয়ার পর, মা বাবা মারা যাওয়ার পর ছোট অবস্থায় আমাদের গ্রামের এক মহিলার কাছে, মানে একজন মহিলা তাকে নেয় যে লালন পালন করবে, ঠিক আছে। তো সেই মহিলার আবার ছেলে বেশ একটু পড়াশোনা করছে, ঢাকাতে থাকে, ঢাকাতে ইংলিশ মিডিয়াম স্কুলে একটা চাকরি করে, ঠিক আছে টিচার হিসাবে। তো সেখানে থাকতে থাকতে তৎকালীন সময় মানে এখন তার বয়স প্রায় মনে করো 60-65 হয়ে গেছে ওই লোকের, তো মোটামুটি তার টাকা পয়সা আছে, ঢাকাতে ফ্ল্যাটও আছে, মেয়েকে ডাক্তারি পড়াইছে, ঠিক আছে তো রাশিয়া থেকে। কিন্তু এই যে মেয়েটাকে তারা কাজের হিসাবে নিয়েছিল, ওই যে মার কাছ থেকে মেয়েটাকে আবার নিয়ে গেছে ছেলেটা, যে আমার বাড়িতে কাজ করুক, তার খাওয়া দাওয়া দেখাশোনা সবই আমরা করব, বুঝতে পারছো। তার বাড়িতেও আমি গিয়েছিলাম একসময় ঢাকাতে থাকা অবস্থায়, তো সেরকম জাঁকজম অবস্থায় থাকে। কিন্তু এই মেয়েটাকে তারা যত্ন নেয় না, বুঝতে পারছো, প্রচুর কাজ করিয়ে নেয়, কোনো যত্ন নেয় না। শেষ পর্যন্ত হয়েছে কি, তার পায়ে একটা গোদরোগ হয়েছে, গোদরোগ বুঝো, একদম পুরো পা ঘা হয়ে ফুলে মানে একদম সে হাতির পায়ের মতো হয়ে গেছে প্রত্যেকটা পা, 2টা পা। এবং সে অবস্থায় তারা কোনো চিকিৎসাও করেনি, এটা শুরু হয়েছে 4-5 বছর আগে থেকে। তা পরবর্তীতে তাকে করেছে কি, এই ডিসেম্বরে এসে বাড়িতে রেখে চলে গেছে, ওর ভাইরা আছে ওই ভাইয়ের কাছে রেখে চলে গেছে। তার কোনো চিকিৎসা নেই, কোনো টাকা পয়সা নেই, এমনকি তার নামে একটা প্রতিবন্ধী কার্ড করা আছে যার মাধ্যমে সে ভাতা পাওয়ার কথা, সে ভাতার টাকাটাও ওরা নিয়ে রাখে, একে কোনো দিন দেয়নি। কি কথা বুঝতে পেরেছ? একজন শিক্ষিত লোক, টাকাওয়ালা লোক, কিন্তু একজন গরিব অসহায় মেয়েকে এইভাবে ফেলে রেখে চলে গেছে। অথচ তার বাড়িতে সে 30 থেকে 35 বছর ধরে কাজ করেছে, ঠিক আছে। তার হাতে কিছুই তো দেয়নি, তার চিকিৎসা ব্যবস্থাও করেনি, জাস্ট ফেলে রেখে চলে গেছে। তো আমরা গ্রামের মানুষেরা কয়েকজন মিলে প্রায় অনেক টাকা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করতেছি, বুঝতে পেরেছ? কথা বোঝা গেল? জি স্যার। তো এই হচ্ছে আধুনিক যুগের মানুষ আমরা। তো সেটা নিয়ে একটা নিউজ হবে, মোটামুটি চ্যানেলে যাবে, গিয়ে এই সম্পর্কে একটা নিউজ করে সেরকম ফলো করে জানানো হবে, এনটিভি সহ। তো ওখানে যেহেতু আমার এক ফ্রেন্ড আছে, সে আবার বললো যে কালকে কখন যাবে না যাবে, এটা নিয়ে একটু কথা হলো।
তাই তার নিউজ করতে হবে, ওই লোকের নাম মেনশন করে দিতে হবে যেন সে লজ্জা পায়। না মেনশন তো মানে কি, তারও নিউজ হবে তো, যখন একটা এনটিভি নিউজ করবে তখন তো কভার করবে বিভিন্ন জায়গাতে, তারা হাসপাতালে যাবে, সেখানে রোগীটা সহ হাসপাতালে দেখবে, তারপর তার বাড়িতে যাবে, এমনকি ঢাকাতে যারা আছে ওখানেও এনটিভির লোক যাবে, গিয়ে তার কাছ থেকে বিষয়টা শুনবে, শুনে একটা গল্প তারা তৈরি করে দিবে, বুঝতে পেরেছো? এবং গত 6 মাস ধরে, ডিসেম্বরে যেহেতু ফেলে রেখে গেছে, আমরা তার সাথে কমিউনিকেট করছি বারবার, কিন্তু সে কোনোভাবেই এটা নিচ্ছে না, বুঝতে পারছো? সে কোনোভাবেই মানছে না। সে তার যেহেতু অনেক টাকা আছে, তার হয়তো অনেক পাওয়ার আছে, ব্যাপারটা এরকম, তা সেই পাওয়ার খাটাচ্ছে একজন অসহায় মেয়ের জন্য, বুঝতে পেরেছো? ভালো কাজে খাটায় না মানুষ। তো এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের, এটা বর্তমান সময় শুধু বলবো না, এটা সবসময় ছিল, এখনও আছে। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছো? তো এখানে আমরা স্ট্রেঞ্জার 3টা পড়লাম, তোমরা এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, যে আনসার্টেন ডায়লগ, দেখো এই যে ডায়লগটা আমরা দেখলাম, হ্যাঁ, হোয়াটস দ্যাট নিউজ, হ্যাঁ, নাথিং, এগেইন নাথিং, ডু ইউ রিমেম্বার এনিথিং, ডু ইউ সি নাথিং, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি কোনো মিনিং দিল আমাদের কাছে, বলো তো? কোনো মিনিং দিচ্ছে? না স্যার। কোনো মিনিং দিচ্ছে না। হ্যাঁ, তার মানে কি এগুলো পুরোটা কি নির্দেশ করছে আমাদের কাছে? যে দেখো, দিস প্যাসেজ পাওয়ারফুলি ক্যাপচার দ্য ডিসইন্টিগ্রেশন অফ মিনিং, মেমোরি অ্যান্ড হিউম্যান কানেকশন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। Eliot uses haunting imagery, mythological and literary allusions, and fragmented dialogue to depict a culture and spiritual wasteland. The tension between fleeting impulse for freedom and the crushing weight of routine and death embodies the poem's central themes of alienation, decay, and the search for meaning in a shattered world. হ্যাঁ, তো এটা একটা গেল। এবার আরেকটা স্টেঞ্জাতে আমাদের আরেকটা ইমেজ, এখানে দেখো আরেক ধরনের ইমেজ পাবা তোমরা। বলতেছে, হোয়েন লিলস হাজব্যান্ড গট ডিমবড, আই সেইড, মানে স্পিকার বলতেছে, লিলস হাজব্যান্ড গট ডিমবড। ডিমবড মানে বুঝো? ডিমবড মানে হচ্ছে দেখো আর্মি থেকে ছাড়া পাওয়া, এখানে ট্রুপ থেকে ছাড়া পাওয়া, ঠিক আছে? যে হ্যাভিং রিলিজ ফ্রম দ্য আর্ম ফোর্সেস, তাহলে আর্ম ফোর্স থেকে রিলিজ পাওয়া মানে আর্মির কাছ থেকে আপাতত দেখো সামরিক কর্মীদের পদত্যাগ করা। তার মানে হয়তো বা লিলের যে হাজব্যান্ড, সে হয়তো আর্মিতে কাজ করতো, সে আপাতত ডিমবড হয়েছে, তাই তো? মানে সে বাসায় চলে এসেছে। তাহলে যখন লিলস হাজব্যান্ড ডিমবড হলো, তখন আমি তাকে বলেছিলাম, এই আমি হচ্ছে স্পিকার, তাই তো? আই সেইড আই ডিড নট মিন্স মাই ওয়ার্ড। মিন্স ওয়ার্ড মানে কি? দাঁত চিবিয়ে কথা বলা, মানে স্পষ্ট কথা না বলা। তাহলে আমি তাকে স্পষ্টভাবেই বলেছিলাম। আই সেইড টু হার মাই সেলফ, আমি নিজে তাকে বলেছিলাম। দেখো রাইটার এভাবে বলতেছে, মানে স্পিকার, যে আমি আদু আদু করে বলিনি, আমি ক্লিয়ারলি কথা বলেছিলাম, এবং আমি তাকে বলেছিলাম, কি বলেছিলাম? হারিয়া প্লিজ, ইটস টাইম, তাড়াতাড়ি করো, এখনই সময়। নাও আলবার্টস কামিং ব্যাক। এই আলবার্টকে তো আলবার্টস কামিং, হ্যাঁ, লিলের হাজব্যান্ড, তাই তো? তার নাম হচ্ছে কি? এটা কি হাজবেন্ডের নাম? তা বলছে, নাও আলবার্টস কামিং ব্যাক, মেক ইউর সেলফ আপ স্মার্ট, নিজেকে এখন একটু স্মার্ট বানাও। হ্যাঁ, এতদিন হাজব্যান্ড ছিল না, যে কোনোভাবে চলেছো, কোনো সমস্যা নেই, কিন্তু হাজব্যান্ড যখন আসছে, নিজেকে একটু স্মার্ট তৈরি করো। হি উইল ওয়ান্ট টু নো হোয়াট ইউ ডান উইথ দ্যাট মানি হি গেভ ইউ টু গেট ইউর সেলফ সাম টুথ। দেখো টিথ মানে তখন হয়তোবা তার হাজব্যান্ড তাকে কিছু টাকা দিয়েছিল, যে টাকা দিয়ে তাকে দাঁত লাগাতে বলেছিল। হ্যাঁ, মানে কি অনেক সময় দেখা যাচ্ছে দাঁত একটু খারাপ হলে পারে, দেখতে খারাপ লাগে। হ্যাঁ, তাই বলছে হয়তোবা, বলছে টু গেট ইউর সেলফ সাম টিথ। তাহলে হাজব্যান্ড কিছু টাকা দিয়ে গেছিল, এই টাকা দিয়ে দাঁত লাগানোর কথা বলেছিল, ঠিক আছে? তো হি ডিড, সে তোমাকে দিয়েছিল, আই ওয়াজ দেয়ার, এবং যখন টাকা দিয়েছিল তখন আমি সেখানে ছিলাম। তাহলে তোমার হাজব্যান্ড তোমাকে কিছু টাকা দিয়েছিল, সেগুলো তুমি কি করেছো? বলছে ইউ হ্যাভ দেম অল আউট লিল অ্যান্ড গেট আ নাইস সেট। সে বলেছিল যে এখন তোমার যে দাঁত আছে এগুলো সব বাদ দিয়ে নতুন একটা সেট তোমাকে ব্যবহার করতে বলেছিল। হি সেইড আই সুয়ের, আমার তো খেয়াল আছে, আমি একদম শপথ করে বলতে পারি, সে তোমাকে, কারণ কি আই ক্যান নট বেয়ার টু লুক অ্যাট ইউ, কারণ সে বলেছিল যে তোমার চেহারা আমি সহ্য করতে পারি না, তোমার এই দাঁত ছাড়া যে চেহারা, তোমার বর্তমান দাঁতে যে তোমার চেহারা, এই চেহারা তোমার ভালো লাগে না। মানে কি? আই ক্যান নট বেয়ার টু লুক অ্যাট ইউ, আমি তোমার দিকে তাকিয়ে থাকতে পারি না। সুতরাং অ্যান্ড নো মোর ক্যান্ট আই সেইড, এবং যে স্পিকার সেও বলতেছে আমিও তোমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, তোমার চেহারা এত খারাপ হয়ে যায়। সুতরাং থিঙ্ক অফ পোর অ্যালবার্ট, অতএব হতভাগ্য আলবার্টের কথা ভাবো,
আমি তোমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, তোমার যা চেহারা। হ্যাঁ, তাহলে আলবার্টের কি অবস্থা হবে বলো তো? হি ইজ বিন ইন দ্য আর্মি 4 ইয়ার্স, সে 4 বছর আর্মিতে কাজ করেছে, এখন সে ফিরে আসছে, তাই না? হি ওয়ান্টস আ গুড টাইম, সে এখন তোমার সাথে ভালো সময় ব্যয় করতে চায়। অ্যান্ড ইফ ইউ ডোন্ট গিভ ইট হিম, আর তুমি যদি এখন তাকে ভালো সময় না দিতে পারো, দেয়ার ইজ আদার্স উইল, আই সেইড। দেয়ার ইজ আদার উইল মানে কি বলো তো? অন্য কেউ দিবে। হ্যাঁ, অন্য কেউ দিবে। তাহলে কি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে কিন্তু সে ম্যানেজ করে ফেলবে। সুতরাং ও ইজ দেয়ার, শি সেইড। এবার মেয়েটা বলতেছে, হ্যাঁ ইজ দেয়ার, ও ইজ দেয়ার, শি সেইড, মানে সে বলতেছে, তখন লিল বলতেছে সত্যি তাই, সামথিং ও দ্যাট আই সেইড, হ্যাঁ এরকম কিছুই আমি বলছি। এবার আমি, দেন আই উইল নো হু টু থ্যাঙ্ক, শি সেইড অ্যান্ড গেভ মি আ স্ট্রেট লুক। বলছে দেন আই উইল নো হু টু থ্যাঙ্ক, তাহলে আমাকে কাকে এখন ধন্যবাদ দিতে হবে এই কথাটা জানানোর জন্য? হ্যাঁ, গিভ মি আ স্ট্রেট লুক, এই বলে সে আমার দিকে কড়া একদম এক দৃষ্টিতে তাকালো। সুতরাং হারি আপ প্লিজ, ইটস টাইম, ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ক্যান গেট অন উইথ ইট, আই সেইড। এবার আমি বললাম তোমার যদি ভালো না লাগে তুমি তোমার মতো চলতে পারো, আমার কিচ্ছু বলার নেই। আদার্স ক্যান পিক অ্যান্ড চুজ, ইফ ইউ ক্যান নট। তাহলে তোমার স্বামীকে যদি সময় দিতে না পারো, তার কাছে যদি তুমি নিজেকে একটু স্মার্টভাবে উপস্থাপন করতে না পারো, তাহলে অন্যরা এই সময় নিয়ে নেবে। এখন তুমি তুমি যদি না পারো তাহলে কি করা যাবে? অ্যান্ড ইফ আলবার্টস মেক অফ, ইট ওয়ান্ট বি ফর ল্যাক অফ টেলিং। আর যদি আলবার্ট একবার এখান থেকে চলে যায়, তোমাকে ছেড়ে যায়, তাহলে মনে করতে হবে যে তোমাদের যোগাযোগের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বা আমি তোমাকে যে বলেছিলাম, আমি যে তোমাকে বোঝালাম, মনে করো না যে তুমি বুঝোনি, এটা তোমার দোষেই হবে যে তুমি আলবার্টকে হারাবা। ইউ আর টু বি অ্যাশেমড, আই সেইড, টু লুক সো এন্টিক। এরকম যে তোমাকে বুড়া বুড়া লাগতেছে, হ্যাঁ তোমার চেহারায় যে সেই ইউথফুলনেস নেই, এন্টিকের মতো লাগতেছে, এটার জন্য তোমার নিজেকে লজ্জা পাওয়া উচিত। তোমার স্বামী তোমাকে একসময় ছেড়ে যাবে, অ্যান্ড হার অনলি 31, যেখানে তোমার বয়স কত? মাত্র 31, অথচ তোমাকে দেখতে লাগছে কেমন? একদম বুড়া মানুষের মতো। ঠিক আছে, অতএব তোমাকে একটু স্মার্ট হওয়া উচিত। সে তো চলে আসবে খুব শীঘ্রই, তারপর যদি তোমাকে সে তো তার মতো মনের মতো করে না পায়, তাহলে কিন্তু তোমাকে খুব শীঘ্রই কি করবে বলো? ছেড়ে যাবে নাকি? হ্যাঁ, ছেড়ে যাবে, অন্য কাউকে বেছে নিবে। আই ক্যান নট হেল্প ইট, শি সেইড, পুলিং আ লং ফেস। বলছে এখন কী করবো? আই ক্যান নট হেল্প ইট, শি সেইড, আমি যেভাবে আছি এর থেকে তো আমি চেঞ্জ করতে পারছি না। ইটস দেম পিল আই টুক টু ব্রিং ইট অফ, শি সেইড। দেখো, ইটস দেম পিল আই টুক, আমার যে বর্তমান চেহারা, 31-এ আমি বুড়ি হয়ে গেছি। কিসের কারণে বুড়ি হয়েছে বলো তো? দাঁতের কারণ স্যার? পিল পিল। কোনো ওষুধের কারণে কি? কোনো ওষুধ? স্যার মেডিসিন খাওয়ার কারণে এরকম কি? হ্যাঁ, সন্তান নিবে না বলে পিল খায় না মেয়েরা, বুঝো না? সেই পিল খেয়ে খেয়ে তো আমার এই অবস্থা। তাই বলছে দেখো, ইটস দেম পিল আই টুক, তাহলে আমি যে পিল খেতাম সেই পিলেই আমার আজকে চেহারার এই বানিয়েছে। টু ব্রিং ইট অফ, টু ব্রিং ইট অফ, অফ মানে কি? সন্তান জন্মদান বন্ধ করার জন্য। তার মানে কি, এই 4 বছরে সে সন্তান নিবে না বলে, তাহলে 4 বছর হাজবেন্ড নেই, খেয়াল করো, 4 বছর হাজবেন্ড নেই, তাতে তার সন্তান অফ করার চিন্তা ভাবনা করতে হবে কেন? কি বলতে চাচ্ছে এই জায়গায় বলো তো? কি বলতে চাচ্ছে এখানে? তাহলে ইঙ্গিতটা বোঝো। স্যার ইল্লিগাল রিলেশনশিপ আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তার মানে কি বুঝতে স্যার পারছো? বাংলা ভাষায় পরকীয়া। হ্যাঁ, এটা হচ্ছে না? হ্যাঁ, বাংলা কথা এটা হচ্ছে না। বিদেশে থাকে স্বামী, 10 বছর নাই, ঠিক আছে, অথচ মেয়ে অন্য কারোর সাথে রিলেশন করে, সম্পর্ক করে, কেউ কেউ তো বিয়ে করেও থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা সরি, আমি একটা কল ধরে নিই। ওকে, তো সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো তাহলে কি বলছে এখানে? যে ইটস দেম, না? ইটস দেম বলতে কাকে বোঝানো হচ্ছে? পিলগুলোকে। পিলকে বোঝানো হচ্ছে নাকি? আচ্ছা, তারপর কি বলছে? দেখো, টু ব্রিং ইট অফ, শি সেইড। দেখো, শিজ হ্যাড 5 অলরেডি, মানে কি তার অলরেডি কয়টা সন্তান আছে? 5টা আছে। এবং অ্যান্ড নিয়ারলি ডাইড অফ দ্য ইয়ং জর্জ, এবং জর্জের জন্ম দিতে গিয়ে প্রায় সে মারাই যাচ্ছিল, এরকম আর কি। দ্য কেমিস্ট সেইড ইট উড বি অল রাইট। কেমিস্ট মানে কি? যে ডাক্তার, হ্যাঁ, সে বলেছে একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। বাট আই নেভার বিন দ্য সেম।
কিন্তু আমি তারপরে তো আর একরকম হয়নি, আর আমি আগের মতো হয়ে যাইনি। ইউ আর আ প্রপার ফুল, আই সে। তখন আমি বললাম তুমি তো বোকা। ওয়েল, ইফ আলবার্ট ওয়ান্ট লিভ ইউ অ্যালোন, দেয়ার ইট ইজ, আই সে ইট। হ্যাঁ, যে যদি তোমাকে সে ছেড়ে না যায় তো ভালো কথা। হোয়াট ইউ গেট ম্যারিড ফর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট চিলড্রেন? আর তুমি যদি চিলড্রেনই না চাও তাহলে তোমার বিয়ে করে লাভটা কি? হ্যাঁ, তুমি এই যে পিল খাও, বন্ধ রাখো, হ্যাঁ, সন্তান জন্ম দেওয়ার চাচ্ছ না, হ্যাঁ, তাহলে তুমি যদি সন্তানই জন্ম না দিবে তাহলে তোমার বিয়ে করার কি দরকার? এখনকার মেয়ের এরকম না, অধিকাংশ সন্তান নিতে চায় না, যদি বা চাই দুই একটা নিতে চায় না। কাল একটা ক্রাইম পেট্রোল দেখলাম, শুধু সন্তান নিতে চায় না মেয়েটা, তার জন্য গন্ডগোল, ডিভোর্স। ঠিক আছে তো, সে এখনও সময় চাচ্ছে, সন্তান পরে নিবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই নিয়েই বলছে তুমি যদি সন্তানই না চাও তাহলে বিয়ে করছো কেন? অতএব হারি আপ প্লিজ, ইটস টাইম। ওয়েল, দ্যাট সানডে আলবার্ট ওয়াজ হোম, দে হ্যাড হট। তারপরে কি, তারপরে হলো কি, দিন চলে গেল, সানডে আসলো, আলবার্ট হ্যাঁ বাড়িতে চলে আসলো। দে হ্যাড আ হট গ্যামন। দেখো গ্যামন বলতে কি বোঝায়, তারা একটা হট গ্যামন, গ্যামন বলতে হয়তো বাড়িতে আসার পর একটা সুন্দর সময় কাটানো, এটাকে বোঝাতে পারে, খাবার খাওয়া বোঝাতে পারে। দেখো দেখে কি বোঝা যাচ্ছে, দেখো হ্যাম দ্যাট হ্যাজ বিন কার্ড অর স্মোক লাইক বেকন, মানে খাবার, হ্যাঁ, খাবারটাকে বোঝাচ্ছে। কিন্তু এটা দিয়ে মানে কি বলবো, এটা স্ল্যাং ওয়ার্ড হিসাবেও ব্যবহার হতে পারে। ঠিক আছে তো, দেখো আমরা যদি এইটাকে বুঝি তাহলে কি বোঝায়, দেখো দেখো এখানে বলছে যে কি, হট গ্যামন রেফার্স টু আর ডিশ অফ কার্ড হ্যাম অথবা বাট অলসো ক্যারিজ আ স্ল্যাং মিনিং রিলেটেড টু অ্যাডাল্টারি অর ডিসিট। দ্য লাইন ওয়েল দ্যাট সানডে আলবার্ট ওয়াজ হোম, দে হ্যাড আ হট গ্যামন অ্যান্ড দে আস্কড মি ইন টু ডিনার টু গেট দ্য বিউটি অফ ইট হট suggest a potentially awkward and uncomfortable situation where the narrator is invited to witness a scene that implies infidelity. The phrase highlights the theme of moral decay, মানে এখানে হট গ্যামন বলতে একটু নেগেটিভ কিছুকে বোঝাচ্ছে। ঠিক আছে তো, এবং তারা মানে কি, ওই আলবার্ট এবং লিল তারা আমাকে ডিনারের দাওয়াত দিয়েছিল, টু গেট দ্য বিউটি অফ ইট হট, তাই তো, তারা কেমনভাবে সময় কাটাচ্ছে সেটা যেন আমি সরাসরি গিয়ে একদম তাজা দেখতে পাই, এরকম। সুতরাং হারি আপ প্লিজ, ইটস টাইম, হারি আপ প্লিজ, ইটস টাইম। গুড নাইট ভিল, গুড নাইট লো, গুড নাইট মে, গুড নাইট টাটা, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট লেডিস, গুড নাইট সুইট লেডিস, গুড নাইট, গুড নাইট। মানে কি, কেমন কবিতা বলো? হ্যাঁ, খুব মজা করলো, খুব হয়তো বা তারা পার্টি দিল, হ্যাঁ, পার্টি টার্টি করলো, করার পর কি এখন সবার বিদায় জানাচ্ছে নাকি? অনেকেই উপস্থিত ছিল হয়তো বা, স্পিকার সহ আরও অনেকেই ছিল, বিল ছিল, লো ছিল, মেয়ে ছিল, এরকম অনেকে নামে টাটা দিয়ে সবাইকে বিদায় জানিয়ে দিল। দেখি বলছে কবিতাটাই, বলো, টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, এটা মানে কি, দেখো সেন্সটা কি বলছে বলো, বিশেষ করে এই শেষের অংশটুকু বিশেষ করে খেয়াল করো। দেখো হ্যাঁ, এই জায়গায়, হ্যাঁ, দ্য রিফ্রেইন ক্লোজিং ফেয়ারওয়েল, হ্যাঁ, the closing lines where the speaker bids good night repeatedly to various people echo a ritualistic and almost a mechanical end to the day. The repetition conveys a sense of monotony, detachment and the impersonal nature of social relation in this fractured post-war. The phrase good night ityatiri are ironically tender but seem hollow against the context of hardship and social strain presented. বিশেষ করে অনেক যখন পার্টি হয়, সবাই পার্টিতে খুব আনন্দ করে কিছুক্ষণ, হ্যাঁ, নেশা টেশা করে খেয়ে দে সবাই খুব মজা করে, একসময় কি রাত যখন এসে যায় সবাই কি আর তোমাকে বাসায় রাখবে বলো? মনে তুমি তোমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গেছো, তোমাকে কি আর বাসায় রাখবে? সে সবাইকে রাখবে বলো? না স্যার। হ্যাঁ, সবাইকে এখন টাটা দিয়ে তারা নিজের জায়গায় সবাই যার যার অবস্থানে চলে যাবে, কেউ কারোর জন্য না। হ্যাঁ, শুধু আনন্দ মজাটুকুই শেষ, তারপরে সবাই যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো এই রকম অনেক বন্ধু থাকবে আমার, হ্যাঁ, মানে এখানে অনেক মেয়েরা আছে না যারা পরিবার পছন্দ করে না, অনেকে দেখবা যে পার্টি টার্টি খুব পছন্দ করে, মেয়ে বা ছেলেরা, তারা গভীর রাত পর্যন্ত বাইরে থাকে, তারা মনে করে ফ্যামিলি এই ক্ষেত্রে বাধা। তাহলে তোমার বন্ধু পার্টি করার পর তোমাকে তোমার বন্ধুর বাড়িতে কয়দিন রাখবে সে, বলো তো, কয়দিন রাখবে?
একদিন, খুব বড় জোর ওই রাতটাই। 3 দিন, 5 দিন, 7 দিন, তারপরে দেখি তোমাকে তোমার বন্ধু আজীবন রাখে কিনা। হ্যাঁ, পার্টি শেষ, গুড নাইট, বাই বাই, টাটা। হ্যাঁ, যা খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা না, কিন্তু পরিবারে তোমাকে ফিরতেই হবে। সেই পরিবার যদি ঠিক না হয়, হ্যাঁ, পরিবারে যদি গুরুত্ব না থাকে, বুঝতে পারছো, স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আলটিমেটলি একজন মানুষ কিভাবে বেঁচে থাকে বলো? কিভাবে সুস্থ থাকতে পারে, কিভাবে ভালো থাকতে পারে? পারবে? ভালো থাকতে পারবে বলো? পারা সম্ভব? না স্যার। সম্ভব না। আবার নকল করলে 4 বছর পরীক্ষা দিতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হ্যাঁ, স্যার এটা কি কার্যকর হবে এবার? দেখা যাক কি করে। ওকে, তো দেখো এখানে তাহলে কি বলছে শেষ প্যারাফ্রেজটা আমরা যদি দেখি শেষের দিকে একটু দেখো, ওভারঅল কি দ্য প্যাসেজ ইউজেস কলোকুয়াল ডায়ালগ অ্যান্ড রিপিটেশন টু এক্সপোজ দ্য ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল প্রেশার এক্সপিরিয়েন্স বাই উইমেন লাইক লিল ইন আ পোস্ট ওয়ার সোসাইটি। The intersection of gender expectation, sexual politics, reproductive struggle, and domestic roles is portrayed in stark and unsentimental terms. Eliot's depiction of Lil's life reveals how the aftermath of war affects not just the battlefield but deeply permeates private life, তাই না? Revealing emotional sterility, fractured relationship, and the harsh realities faced by individuals. The relentless refrain and candid tone, মানে ওইটা বারবার, হ্যাঁ, হারি আপ, হ্যাঁ, সব কিছুদের মধ্যে একটা আর্জেন্সি। দেখো, টোন সার্ভ টু এমফাসাইজ দ্য আর্জেন্সি, কনফাইনমেন্ট অ্যান্ড সাইক্লিক্যাল নেচার অফ দিস এক্সপেরিয়েন্সেস। তো এই হলো এখানকার 4টা স্টেঞ্জা মনে হয়, আর 4টাই আছেন স্টেঞ্জ এখানে না? তো তারপরে কি আছে? সামারি। আচ্ছা, সামারিগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের পার্ট 2 এর 4টা স্টেঞ্জার ব্যাপার। তো কি কথা বোঝা গেল কিছু? কবিতা দিয়ে কি বুঝলা বলো? মানে কমিউনিকেশন গ্যাপ, ফ্র্যাকচার্ড রিলেশনশিপ, তারপর ডিসিলিশনমেন্ট, এক্সপেকটেশন, বাট ইফ দ্য এক্সপেকটেশন ইজ নট ফুলফিলড রিলেশনশিপ ইজ ব্রোকেন, নাকি? ব্যাপারগুলো এরকম। আর সব কিছুর মধ্যে আধুনিকতার কি নাচা গানা মজা, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত কি টাটা বাই পাই, রিলেশনশিপ ওই পর্যন্তই, জাস্ট যতটুকু মজা ততটুকুই, মজা শেষ, রিলেশনশিপ শেষ। বন্ধু বলো, স্বামী স্ত্রী বলো, বাবা মা বলো, সবার ক্ষেত্রেই কি রিলেশনশিপগুলো আজকে এরকম অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন এইগুলো শুনলে তো মাথা এমনি ব্যথা করে। হ্যাঁ, তাহলে এখন কি করে ভালো থাকা যায় বলো? ভালো থাকতে হলে কী করতে হবে? তুমি চাকরি করলেও সমস্যা, চাকরি না করলেও সমস্যা, নাকি? চাকরি করলে কি সমস্যা মেয়েদের, আর চাকরি না করলে কি সমস্যা বলো তো শুনি? মেয়েরা বিশেষ করে বলতে পারবা চাকরি করলে কি সমস্যা, চাকরি না করলে কি সমস্যা? স্যার, চাকরি করলে সংসারের কাজ টাজ করা যাবে না ঠিক মতো, বা পরিবারকে সময় দেওয়া যাবে না। আবার চাকরি না করলেও মানে ফাইনান্সিয়ালি কোনো সাপোর্ট পাওয়া যাবে না পরিবার থেকে। হ্যাঁ, বিশেষ করে এরকম হয় না যে মেয়েরা যখন বাড়ির কাজে খুব ব্যস্ত থাকে, হাত পা সুন্দর থাকে না, হ্যাঁ, বা চেহারা একটু অন্যরকম হয়ে যায়, তখন স্বামীরা, হ্যাঁ, আগে যেমনটা তোমাকে পছন্দ করেছিল তোমার সুন্দর চেহারা নিয়ে, সেই চেহারা না পাইলে এখন বাইরের দিকে টান দিচ্ছে। এরকম একটা ফেসবুকে একসময় একটা ভিডিও দেখছিলাম এরকম, হ্যাঁ, যে মেয়েটা তার সন্তানদের দেখতে গিয়ে, সন্তানদের মানুষ করতে গিয়ে চেহারাটা নষ্ট হয়ে যায়। তো স্বামী এসে দেখতেছে তার ওয়াইফের চেহারা নষ্ট হয়েছে, তখন কী করছে সে? বাইরে কোনো সুন্দরী মেয়ের সাথে হয়তো প্রেম করতেছে, দিয়ে বউকে তালাক দিয়ে দিয়েছে। কিছুদিন পর তার বউ যা হোক নিজের সংসারে আলাদা করে নিয়ে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে, যখন তার চেহারাটা যে আবার সুন্দর হয়ে গেছে, আবার তার কাছে ফিরে আসছে। এরকম ঘটনা আছে না? চাকরি না করলে একটা সোনোর জন্য স্বামীর কাছে হাত পাতা লাগে, কি একটা লজ্জাস্কর ব্যাপার। যে জায়গা বাবার কাছে টাকা আছে লজ্জা করে, সেই জায়গা পরে যে একটা ছেলের কাছে টাকা যাবো, তাই? ওরে বাবা, এটা তো বিপদ। বিপদ। হ্যাঁ, বিপদে বিপদ নাকি? হ্যাঁ স্যার, একটা মেয়ে তার টিচনি দিয়ে তার সংসার টিকাতে পারতেছে না, সেখানে চাকরি দিয়ে কিভাবে সংসার টিকাবে স্যার? চাকরি দিয়ে না, না ওইটাই তো ঘটনা। মানে যাই হোক, ওগুলো বলে লাভ নাই, পড়ো আর বোঝো আর নিজে নিজে একটু সাবধানে চলো। হ্যাঁ, যে জীবনটা শেষে গিয়ে কোথায় যে দাঁড়াবে
এই যে স্বপ্ন দেখতেছি, এই স্বপ্ন গিয়ে যে কোথায় গিয়ে ভাঙবে তার কিন্তু কোনো ঠিক নাই। হ্যাঁ, মনে করো আমরা স্বপ্ন দেখতেছি এই করব সেই করব, বিয়ে এমন একজনের সাথে হলো যার সাথে আর মিলছে না, সব শেষ হয়ে যাবে। মানুষ এমনিতে এখন বেশি এত হতাশ কেন? হ্যাঁ, এত সুইসাইড, এত স্ট্রোক, এত কেন মানুষের মধ্যে? হ্যাঁ, অনেকে তো এই যে সুইসাইড করতেছে, ইদানিং ফেসবুকে অনেক রকমের খবর টবর দেখা যায়। হ্যাঁ, অনেক ঘটনা দেখা যায়। ফেসবুক মানেই তো এখন আরও বেশি প্রসার পায় আর কি, অনেক কিছুই দেখা যায়। কিন্তু যেটাই হোক, আমাদেরকে ভালো থাকতে হবে নিজেদের জন্য। এই জন্য যতটুকু পারা যায়, হ্যাঁ, মানসিক শান্তিসহ, হ্যাঁ, নিজেদের সম্পর্কগুলোকে ঠিকভাবে রাখার চেষ্টা করতে হবে। তো কি কবিতাটা বোঝা গেল? যে কয়টা পড়লাম, কারো কোনো কথা আছে? এখন আমি যে শীটটা দিয়েছি অনেক পড়তে হবে, কিন্তু এগুলো বুঝতে হলে অনেক পড়তে হবে। হ্যাঁ, এই শীটটা বিশেষ করে একবার করে রিডিং দিবা, দেখবা যে অনেকখানি বুঝতে শিখবে, মানে বুঝে যাবা আর কি। পড়ো তো শীটটা নাকি? আমি তো দিয়েছি, কষ্ট করে তৈরি করে দিলাম। হ্যাঁ, জি স্যার, করি স্যার। জি স্যার। মানে আমার নিজের মতো না হওয়া পর্যন্ত আমি এইগুলোকে বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, আবার দিচ্ছি, আবার করছি, দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন বাকিটা তোমরা যদি একটু পড়ো কাজে লাগবে আশা করি। আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।